আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাবরিনা আক্তার, কিডি রক্স স্পেশাল স্কুল অ্যান্ড থেরাপি সেন্টার থেকে আয়োজিত আজকে লাইভ ওয়েবিনার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ ২রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজমযুক্ত ব্যক্তিদের সচেতনতা এবং সমাজে সবার মাঝে তাদের গ্রহণযোগ্যতা ছড়িয়ে দিতে প্রতি বছর ২রা এপ্রিল এই দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় মহামারী উত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ প্রসারণ। এই সেশনে আমরা অটিজমের সাথে সম্পৃক্ত বিভিন্ন পেশাজীবীদের একত্রিত করেছি। এই বিশেষ দিবসে এখানে উপস্থিত আমরা সবাই নিজ নিজ কর্মক্ষেত্র থেকে সমাজকে দুই একটি মেসেজ দিব। শুরুতে আমি বলে নেই অটিজম সচেতনতা দিবস কখন ও কবে থেকে পালিত হওয়া শুরু হয়েছে এবং এই দিবসটি পালন করার গুরুত্ব কতটুকু। ২০০৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ২রা এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে নির্ধারণ করা হয়। অটিজম ব্যক্তিদের নিয়ে সচেতনতা বাড়ানো, সমাজে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, সব ধরনের অধিকার প্রতিষ্ঠা, এই সব কারণে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বপ্রথম ২০০৮ সালে এই দিবসটি পালন করা হয়। এবছর এই দিবসটি অটিজম সচেতনতা সপ্তাহ হিসেবে ২৯শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত উদযাপন করা হচ্ছে। অটিজম আক্রান্ত ব্যক্তি একে অপরের চেয়ে আলাদা, তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব জগৎ রয়েছে। এই জগতে কেউ প্রবেশ করতে পারে না বলে একে নীল জগৎও বলা যায়। এই জন্য ২০১০ সাল থেকে অটিজম স্পিক্স নামে একটি সংগঠনের নেতৃত্বে লাইট ইট আপ ব্লু নামে একটি স্লোগান এই দিবসে পালিত হয়ে আসছে। অটিস্টিক ব্যক্তিদের বুঝতে পারা এবং তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই এই স্লোগানটি নেওয়া হয়েছে। সারা বিশ্বে এই দিন নীলবাতি জ্বালিয়ে তাদের সম্মানিত করা হয়। বাংলাদেশ এখনো এই সেক্টরে অনেক পিছিয়ে আছে। অটিজম স্পেকট্রামে আক্রান্ত মানুষগুলোর সামাজিক স্বীকৃতি থেকে শুরু করে পারিপার্শ্বিক সাপোর্ট, এই শিশুদের ডায়াগনোসিস, আর্লি ইন্টারভেনশন থেরাপি, স্পেশাল স্কুলিং অথবা অটিজম স্পেকট্রামে আক্রান্ত কিশোর কিশোরীদের ভোকেশনাল ট্রেনিং, রিহ্যাবিলিটেশন, এমনকি স্পেশাল প্যারেন্টসদের মধ্যে মানসিক সমস্যা, এই শিশুদের বিহেভিয়ারাল সমস্যা। আমাদের সমাজে অনেকে জানেই না যে কোথায় গেলে এই কাজগুলো কোথায় এই কাজগুলো হচ্ছে, কোথায় গেলে একটু ইনফরমেশন বা উপকার পাবেন। তো আজকে এখানে উপস্থিত আমরা যারা অটিজম নিয়ে কাজ করি তারা নিশ্চিত কাজের জায়গাটা নিয়ে বলবো এবং সাথে চাইবো যারা এই সেশনটি দেখছেন তারা ছড়িয়ে দিবেন এই তথ্যগুলো। আমাদের সাথে আজকে মায়া থেকে দুজন সাইকোলজিস্ট উপস্থিত আছেন। মায়া হচ্ছে একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে যে কোনো মানুষ শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত, মানসিক, লাইফস্টাইল এবং নিউট্রিশন সম্পর্কিত যে কোনো সমস্যা জানিয়ে প্রশ্ন করতে পারেন। তাদের এক্সপার্ট পুল রয়েছে যেখানে ডাক্তার, সাইকোসোশ্যাল কাউন্সিলর, নিউট্রিশনিস্ট আছেন যারা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। মায়াতে প্রশ্ন পাঠানোর জন্য গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোরে গিয়ে মায়া ডাউনলোড করে নিলেই ২৪ ঘন্টা যে কোনো সময় প্রশ্ন পাঠানো যাবে এবং প্রয়োজনীয় সার্ভিস পাওয়া যাবে। আজকে আমাদের সাথে আরো আছেন স্পেশাল প্যারেন্টস, ডক্টর, স্পেশাল এডুকেটর, থেরাপিস্ট, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান কোঅর্ডিনেটর। আলোচনাকারীরা নিজ নিজ পরিচয় দিয়ে আপনি কিভাবে কোন সেক্টরে অটিজম নিয়ে কাজ করছেন এবং আপনার সেক্টরে অটিজম স্পেকট্রামের কি কি বিষয় নিয়ে কাজ হয় জানাবেন। ডাক্তার সেলিনা আপাকে দিয়ে শুরু করছি। অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ কিডি রক্সকে এবং আমাদের মায়া অর্গানাইজেশনকে আজকের এই সুন্দর লাইভ প্রোগ্রামটি ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেতে আমরা সবাই একত্রিত হয়েছি এটিকে উদযাপন করার জন্য। যদিও এখন করোনা মহামারী অবস্থায় আছি আমরা, আমাদের সবকিছু ভার্চুয়াল ওয়েতেই আসলে করতে হচ্ছে। তো তার জন্য এই আয়োজন। শুভ সন্ধ্যা সবাইকে। আমি ডক্টর সেলিনা সুলতানা, MBBS, MPH, মাস্টার্স অফ পাবলিক হেলথ। আমি আসলে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান হিসেবে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ওখানকার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে কর্মরত ছিলাম। ওখানে খুব সুন্দর একটা CDC সেন্টার আছে। আর এখন বর্তমানে বেটার লাইফ হসপিটালে আছি, ওখানেই চেম্বার করছি। এই হলো আমার পরিচয়। আর আমার কাজের জায়গাটা মেইনলি হচ্ছে আমি ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টটা দেখি, প্যারেন্ট কাউন্সিলিংটাও দেখি। আমি পার্সোনালি মনে করি যে দুটোই ইম্পর্টেন্ট প্রাথমিক পর্যায়ে এক অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ডায়াগনোসিসের ক্ষেত্রে। আর প্রত্যেক মানুষের জীবনে একজন মেন্টর থাকে, জরুরি আসলে। আমারও আছেন বা ছিলেন।
প্রফেসর কাজী কামরুজ্জামান স্যার, ঢাকা কমিউনিটি হসপিটাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান স্যার। উনি একজন রিনাউন্ড পেডিয়াট্রিক সার্জন। তো ওনার উৎসাহে আসলে আমার এই কাজের জায়গাটায় আসা এবং এটার সাথে নিজেকে মানিয়ে নেওয়া। তো উনি আসলে বুঝিয়েছেন, যেহেতু ওনার ক্যারিয়ার লাইফে উনি অধিকাংশ সময় বাচ্চাদের সাথে এবং তাদের প্যারেন্টসদের সাথে কাটিয়েছেন, ওনার অভিজ্ঞতাটাই আসলে আমার উপরে দেওয়ার চেষ্টা করেছেন এবং বলেছেন যে তুমি জাস্ট ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট, তাদের মাইলস্টোন গুলো একটু ঠিক মতো দেখো এবং প্যারেন্টসদেরকে একটু ঠিক মতো বুঝিয়ে দেওয়ার যদি ঠিক এবং সঠিক উপায়ে এটা সম্ভব হয়, তাহলেই দেখা যায় যে একজন অটিজম আক্রান্ত শিশু বা ব্যক্তি বা তার পুরো পরিবারটাই আসলে অনেকটা স্ট্যাবিলিটি পেয়ে যাবে। ধন্যবাদ। আমি তানিয়া রুবাইয়া, ধন্যবাদ জানাই কিডি রক্স এবং মায়াকে। তো আজ আমি একজন স্পেশাল এডুকেটর হিসেবে আমার পরিচয়টা দিতে যাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গবেষণা ইনস্টিটিউট থেকে স্পেশাল এডুকেশনে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। পরবর্তীতে 2014 সাল থেকে আমি প্রয়াস ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন এবং রিসার্চের সাথে সংযুক্ত আছি। প্রথমে বেশ কিছুদিন আমি সেখানে স্পেশাল এডুকেটর হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে ওখানকার অনার্স কার্যক্রমে একজন লেকচারার হিসেবে কর্মরত ছিলাম। যদি আমার প্রতিষ্ঠানের দিক থেকে বলতে হয়, তাহলে বলতে হয় 2006 সাল থেকে মূলত প্রয়াস ঢাকা সেনানিবাসে স্পেশাল স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে আসলে তাদের বিশেষ শিক্ষা কার্যক্রমটি পরিচালনা করে আসছে। পাশাপাশি তারা ঢাকার বাইরেও বিভিন্ন সেনানিবাসে যেমন চিটাগাং, সিলেট, কুমিল্লা, রংপুর, ঘাটাইল, সাভার এইসব এলাকায় একইভাবে তাদের বিশেষ শিক্ষা কার্যক্রমটি পরিচালনা করে আসছে। এখানে আসলে অটিস্টিক শিশুদের জন্য স্কুল অফ অটিজম নামে একটা স্বতন্ত্র ইউনিট কাজ করে, যেখানে সব অটিস্টিক শিশুদের এডুকেশন, ম্যানেজমেন্ট এবং বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস, ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসের সাথে সাথে বিভিন্ন থেরাপিউটিক সার্ভিসটা দেওয়া হয়, যেমন অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, হাইড্রোথেরাপি, মিউজিক অ্যান্ড যোগা থেরাপি। তো এবং এগুলা ইনডোর সার্ভিসের সাথে সাথে আউটডোর সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। আরেকটা যেটা বিশেষ করে করা হয়, বাচ্চার মোস্ট ইন্টারেস্টেড এরিয়াটাকে চিহ্নিত করে সে ব্যাপারে বাচ্চাকে এক্সপার্ট করে তোলার চেষ্টা করা হয় এবং ভবিষ্যৎ লাইফ গোল সেটিংস এর ক্ষেত্রে আসলে তাকে কিছু ভোকেশনাল ট্রেনিং এখানে দেওয়া হয়ে থাকে। আর এখানে যারা আসলে স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করে থাকেন, প্রত্যেকে স্পেশাল এডুকেশনের অনার্স, মাস্টার্স কিংবা ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারীরা। এছাড়া এখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের অধীনে প্রাইজার ইউনিট থেকে স্পেশাল এডুকেশন এবং অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির উপরে অনার্স, মাস্টার্স সহ ডিসএবিলিটি ম্যানেজমেন্টের মতন বিশেষ কিছু বিষয় নিয়ে মোট 9টি কোর্স পরিচালনা করা হয়, যেগুলা কিছু আছে স্বল্প মেয়াদী, কিছু আছে দীর্ঘমেয়াদী। আর এখানে যারা আসলে প্রশিক্ষণ দিয়ে থাকেন তারা মূলত স্পেশাল এডুকেশন কিংবা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির উপরে অনার্স, মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি অর্জনকারী। তো মোটামুটি এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের একটা বর্ণনা। আপাতত ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ডাক্তার লোয়েনা জাকারিয়া। আজকে 14 ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে উপলক্ষে কিডি রক্স এবং মায়া উপলক্ষ থেকে এই সুন্দর ওয়েবিনারটি আয়োজনে আপনাদের সবার সাথে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি স্পেশাল চিলড্রেনদের সাথে কয়েক বছর হলো কাজ করছি। আমার কিছু ডিস্টেন্স ফ্যামিলি মেম্বার, কিছু ফ্রেন্ড এবং পরিচিত মানুষদেরকে আমি দেখেছি তাদের স্পেশাল চিলড্রেন নিয়ে তারা অনেক স্ট্রাগল করেছে। সেখান থেকেই আমি বিশেষ শিশুদেরকে নিয়ে পড়াশোনা এবং তাদের সাথে কাজ করার প্রতি আগ্রহটা আমার সৃষ্টি হয়। আমি অটিজম পার্টনারশিপ সিঙ্গাপুর থেকে অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালাইসিসের কোর্স এবং ট্রেনিং করেছি। আমি এখন অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালাইসিস নিয়ে আরো পড়াশোনা করছি। সেই সাথে আমি কিডি রক্স স্পেশাল স্কুলের আইপি কোঅর্ডিনেটর এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা করছি। আমার নাম নুজহাত ই রহমান, আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট। আমার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে আমি ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজি থেকে মাস্টার্স করেছি এবং এমফিল সেটাও কমপ্লিট করার পথে। তো ওখানে অ্যাকচুয়ালি আমি কাউন্সিলিং বিষয়ে
আমার দীক্ষা, আমার ট্রেনিং, এবং তারপর আমি ট্রানজ্যাকশনাল অ্যানালিসিসের উপরে আমি ডিপ্লোমা করেছি, এবং ট্রমা থেরাপি, EMDR, যেটা আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং, এই থেরাপির উপরে আমার 2 বছরের একটা ডিপ্লোমা আছে। তো আমি কাজ করছি মায়াতে অ্যাজ আ লিড কাউন্সিলিং সাইকোলজিস্ট। এখানে অ্যাকচুয়ালি আমাদের সরাসরি অটিস্টিক বাচ্চাদের বা যারা অটিজমে আক্রান্ত আছেন তাদেরকে যে সেবা দেওয়ার সুযোগ আছে বিষয়টি এরকম নয়। তবে এই যে পরিবারগুলো আছে, যে পরিবারে অটিজমে আক্রান্ত কেউ না কেউ আছে, সেই পরিবারের মানুষদেরকে সেবা দেওয়ার বা তাদেরকে যে কোনো রকমের পরামর্শ সহযোগিতা দেওয়ার আমাদের সুযোগ হয়ে থাকে। যেটা সাবরিনা আপা শুরুতেই বলছিলেন, মায়া সম্পর্কে একটা পরিচিতি দিচ্ছিলেন যে এটা একটা ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম। তো আমাদের একটা সুযোগ আছে যে একদম প্রত্যন্ত এলাকার মানুষরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে, যেহেতু আমাদের কাছে পর্যন্ত পৌঁছাতে হয় না, মোবাইলের মাধ্যমেই তারা রিচ করতে পারে, ফিজিক্যালি যাওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আমাদের অ্যাকচুয়ালি সুযোগটা ওইখানে হয় যে আমরা তাদের প্যারেন্টসদেরকে কোনো গাইডেন্স দেওয়ার দরকার হলে, তাদের কোনো মনে প্রশ্ন আসলে সেই জায়গাগুলোতে আমরা ভালোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের মেন্টাল হেলথের যে সমস্ত সার্ভিস আছে, শুধু যে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে সার্ভিস দিই তা না, আমরা ভিডিও কাউন্সিলিং প্রদান করি। বিভিন্ন রকমের, সেটা আমাদের মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট আছে, আমাদের কাউন্সিলিং এর বিভিন্ন প্যাকেজেস আছে। কেউ যদি মায়া অ্যাপটা ডাউনলোড করে সেটা করতে চায়, দে আর ভেরি 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 ওয়েলকাম। তো এই ছিল, আমি খুব শর্টে বলতে চাই কারণ অন্য সবাইও আছেন, এবং আমার খুব ভালো লাগছে যে এত চমৎকার একটা প্ল্যাটফর্মে আসলে কথা বলার সুযোগ হচ্ছে আজকে। এবং যেটা মনে হচ্ছিল বলতে চাই এটা যে অটিজম এমন একটা ব্যাপার যেটার জন্য খুব কম্প্রিহেন্সিভ একটা হেল্প লাগে। ট্রিটমেন্ট না বলে যদি আমরা হেল্প বলি, সেখানে ডক্টরের সাহায্য লাগে, সেখানে একজন স্পেশাল এডুকেটরের সাহায্য লাগে, সেখানে ফ্যামিলিকে এডুকেট করার, ব্রিফ করার জন্য সাইকোলজিস্টের প্রয়োজন হয়। তো এরকম একটা চমৎকার প্ল্যাটফর্ম আজকে আছে, এটা দেখে খুব ভালো লাগছে যে এই অ্যাওয়ারনেসটা এখন আস্তে আস্তে বাংলাদেশে তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা পরের জনের কাছে যাই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর লাবিবা। আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS এবং পরে ঢাকা মেডিকেল থেকে প্যাথোলজিতে MD ডিগ্রি নেই। এখানে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা হিসেবে এই ওয়েবিনারে আমার আসা। আর আমার ছেলের বয়স 11 বছর, এবং ওর ইনিশিয়াল ডায়াগনোসিস ছিল হচ্ছে ADHD, যেটাকে আমরা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বলে জানি, এবং তার সাথে অটিজমের কিছু কিছু এলিমেন্ট মার্জ করা ছিল। তো অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কিডি রক্স এবং মায়ার যৌথ প্রযোজনায় যে ওয়েবিনার, এখানে আসতে পেরে আমার আসলে ভালো লাগছে। সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ পেলাম, এবং এই সেক্টরে যে এত কাজ হচ্ছে এটা জেনে ভালো লাগছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক। বাই প্রফেশন আমি একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, এবং বাই ডেজিগনেশন আমি একজন ডেভেলপমেন্টাল থেরাপিস্ট। আমি এখন স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করছি, শিশু বিকাশ কেন্দ্রে। এর আগে আমি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড, দ্যাট মিনস CRP, সবাই আমরা মোটামুটি কম বেশি চিনি। সেখানে কাজ করেছিলাম ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে। আমি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে গ্রাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমরা যেই টার্গেট নিয়ে কাজ করি, যেই এরিয়া নিয়ে কাজ করি, সেই এরিয়াটার মূল জিনিস হচ্ছে কমিউনিকেশন এম্পাওয়ারমেন্ট। একটা শিশু কিংবা একটা ব্যক্তির যার স্পিচ আর ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো ধরনের ডিলে, কোনো ধরনের ডিসঅর্ডার থাকে, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আর স্পেশালি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা কমিউনিকেশন নিয়েই কাজ করি। কমিউনিকেশন এখানে স্পিচ একটা জিনিস, ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট, কমিউনিকেশন ইজ ডিফারেন্ট আর কি। তো আমি কখনোই বলবো না যে আপনার শিশুকে আমি কথা শেখাচ্ছি, আমি কথা বলাচ্ছি। আমি এটাই বলি যে আপনার শিশুর কমিউনিকেশন স্কিলকে এনহ্যান্স করার জন্য যেটা করা দরকার সেটা আমি করছি। তো এটা ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ কিডি রক্স এবং মায়া, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আশা করি এখান থেকে আমরা খুব ভালো একটা ফিডব্যাক পাবো, এবং নতুন প্রফেশনাল, এখানে কয়েকজন ডক্টর আছেন, তার মধ্যে ডক্টর সেলিনা আপা আমার পরিচিত, সাবরিনা আপু তো আছেনই,
আজকে পরিচয় হলেন ডক্টর লাবিবা, ডক্টর প্রথমে ছিলেন লিওনা জাকারিয়া এবং স্পেশাল এডুকেটর আপু, কাউন্সিলিং সাইকোলজিস্ট আপু যিনি ঢাকা ইউনিভার্সিটি কমপ্লিট করেছেন একটু আগে বললেন, নুজহাতি রহমান আর কি। তো সবার সাথে পরিচয় হয়ে আমার আজকে আই ফিল গ্রেট যে নতুন কিছু মুখ, নতুন কিছু আইডিয়াস, নতুন কিছু মানুষ। আর সবাইকে ধন্যবাদ। কথা হবে একটু পরে আবার। আসসালামু আলাইকুম, আমার নাম মৌজিয়া মোস্তাক। আমি মায়াতে আছি সিনিয়র সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে। আমিও পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে এবং কাউন্সিলিং সাইকোলজিতে, ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছি। অ্যান্ড দেন ফার্দার ট্রেনিং যেগুলো করে যাচ্ছি, শিখে যাচ্ছি। আর সার্টিফাইড ব্রিদিং এবং মেডিটেশন ট্রেনার হিসেবে কাজ করছি। আর প্রথমে আমি বলবো যে অবশ্যই আমার ভীষণ ভালো লাগছে আজকের এই প্ল্যাটফর্মটাতে এসে, বিকজ এখানে আমি যেটা নুজহাত আপু বলছিলেন যে যার একটি শিশু বা ব্যক্তি যার অটিজম আছে তার আসলে যদি আমরা একটা হোলিস্টিক তার ওয়েলবিং এর জন্য কথা ভাবি, সেখানে কিন্তু আসলে আমাদের বিভিন্ন ডাইমেনশনের এক্সপার্ট প্রয়োজন। হ্যাঁ, ওনাদের একটা হোলিস্টিক একটা আমরা ওয়েলবিং এর কথা ভাবলে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এই প্ল্যাটফর্মটা অনেক এনরিচ, যেখানে বিভিন্ন সাবজেক্টের এক্সপার্টরা আছেন। আই হোপ যে আজকে এই প্ল্যাটফর্মে আমরা সবাই সবার জায়গা থেকে খুব সুন্দর করে কন্ট্রিবিউট করবো এবং ডেফিনেটলি আজকের এই সেশনটা সবার জন্য বেনিফিশিয়াল হবে। সো অসংখ্য ধন্যবাদ কিডি রক্স এবং অবভিয়াসলি মায়াকে এই যৌথ ভাবে প্রোগ্রামটি, আজকের লাইভ সেশনটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে যার যার নিজের পরিচয় খুব সুন্দরভাবে দেওয়ার জন্য। আমি এখন ডাক্তার সেলিনা আপার কাছে জানতে চাইবো, অনেক ক্ষেত্রে আমরা এমন অভিভাবক পাই যারা শিশুর বিকাশজনিত বিভিন্ন সমস্যা যে একটি অ্যালার্মিং ব্যাপার এটা বুঝেন না, আবার বুঝতে পারলেও এর জন্য কোথায় যাবেন, কি করবেন সেটা বুঝতে পারেন না। তো আপার কাছে আমার প্রশ্ন যে শিশুর জন্মের পরে বিকাশের কোন বয়সে কি ধরনের লক্ষণ দেখলে বাবা মা সেটাকে অ্যালার্মিং মনে করবেন এবং শিশুকে কোথায় নিয়ে যাবেন অ্যাসেস করার জন্য? ধন্যবাদ সাবরিনা, খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার সাবজেক্ট রিলেটেড। থ্যাংক ইউ ফর আস্কিং মি। আচ্ছা, যে কোনো আমরা জানি যে একটা শিশু তার নির্দিষ্ট বয়সে একটা নির্দিষ্ট কাজই করবে, মানে বয়স অনুযায়ী তার ডেভেলপমেন্টটা বা ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো আস্তে আস্তে প্রকাশিত হবে। যেমন 3 মাসের যদি আমরা একটা বাচ্চার কথা চিন্তা করি, সে একটা সোশ্যাল স্মাইল দেওয়ার চেষ্টা করবে। ব্যাপারটা এরকম, আমি যদি হাসি তার দিকে তাকিয়ে সে একটু হাসিটা ফেরত দেওয়ার চেষ্টা করবে, চারদিকে ঘুরিয়ে মাথা ঘুরিয়ে তার চারপাশটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবে। অর্থাৎ এনভায়রনমেন্ট থেকেই সে কিন্তু তার লার্নিংটাকে স্টার্ট করে দিয়েছে। 6 বা 7 মাসে দেখা যায় যে সে বসলো, বসার থেকে সে 2 হাত বাড়িয়ে তার সামনে দিয়ে যদি কেউ মুভ করে 2 হাত বাড়িয়ে দিয়ে সে তাকে কোলে নেওয়ার জন্য তার আহ্বান যে জানানো, এটা কিন্তু তার ভাষার মাধ্যমে হচ্ছে না। ভাষার অনেকগুলো প্রকাশ আছে, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের অঙ্গভঙ্গি দিয়ে, হাত ইশারা এগুলো করে সে কিন্তু তার সেই চাহিদাটা ফিল আপ করার চেষ্টা করছে, হাত বাড়িয়ে দিয়ে বলার চেষ্টা করছে যে আমাকে কোলে নাও। 1 বছরের দিকে দেখা যায় যে তার 2-3টি শব্দ চলে আসে, একটু গুটি গুটি পা দিয়ে হাঁটার চেষ্টা করে। তারপরে হচ্ছে অনেক বাচ্চা 2-3 শব্দের একটা সেন্টেন্সও বলার চেষ্টা করে, আমি যাব, আমি খাবো, এ ধরনের কথাবার্তা। 2 বছরের মধ্যে অনেকাংশেই দেখা যায় যে তার 20টার মতো শব্দ চলে আসে এবং সে অনেকটা সেন্টেন্স গুছিয়ে বলার চেষ্টা করে। তো প্রথম দিকেই দেখা যায় যে বাবা মা এসব জিনিসগুলো আগে যেমন একটু অ্যাওয়ারনেস বা সচেতনতার দিক থেকে একটু পিছিয়ে ছিলেন সবাই, এখন চারিদিকে অটিজম বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ইস্যুগুলো এতই পরিচিত হচ্ছে যে বাবা মা আসলে প্রথম থেকে অ্যালার্ট হয়ে যান যে তার বাচ্চা ঠিক নির্দিষ্ট বয়সে এই কাজগুলো করছে না, এবং তারা অনেকটাই চিন্তিত থাকেন যে আসলে আমাদের কোথায় যাওয়া উচিত। তো দুটো জিনিস হতে পারে, এক্ষেত্রে ফ্যামিলি থেকে বলতে পারে, মুরব্বীরা থাকেন যে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই, ওর বাবা বা দাদা দেরিতে কথা বলেছে বা ফ্যামিলি একটা হিস্ট্রি আছে, তোমরা ওয়েট করো, এরকম একটা
এরকম আমাদেরও হয়েছিল। আরেকটা ব্যাপার হতে পারে যে প্যারেন্টসরা বুঝতেই পারলেন না, ঠিক আছে? তো দুটো ইস্যু নিয়ে আসলে আমাদের অ্যালার্ট হওয়ার ব্যাপার আছে। ফার্স্ট যেটা, বাবা বা দাদা ফ্যামিলি যে হিস্ট্রি বলে অনেক মুরব্বীরা যে একটু দেরিতে কথা বলতেই পারে, সেক্ষেত্রে আমাদেরকে আসলে কিছু জিনিস জানতে হবে। আজকে অ্যাওয়ারনেস ডেতে যেহেতু এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আমারও বলার সুযোগ হয়েছে। আসলে আমি বলতে চাচ্ছি সবাইকে যে এই সচেতনতাটাও কিন্তু জরুরি, যে আমার প্যারেন্টস বা আমার ফ্যামিলিতে এ ধরনের পজিটিভ হিস্ট্রি থাকতেই পারে, কোনো অন্যায় কিছু না, কিন্তু কখন আমি অ্যালার্ট হব? যখনই আমি দেখব যে আমার বাচ্চাটার সবকিছুতে একটু ডেভেলপমেন্টাল ডিলে আছে, তার সাথে কিছু অটিজম বা অটিজম এএসডি রিলেটেড কিছু সাইন সিমটমও তার মধ্যে চলে আসছে। যেমন চোখের দিকে তাকিয়ে কথা বলছে না, নাম ডাকলে সাড়া দিচ্ছে না, বাচ্চাটা নিজের মনে আছে, কারোর সাথে সোশ্যাল স্মাইল দিচ্ছে না, কোনো বাচ্চাদের সাথে সে খেলছে না বা কোনো আকর্ষণ বোধ করছে না, কোনো খেলনার প্রতি একটু খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, অ্যাটেনশন গুলো কম, আরো অনেক জিনিসই আছে। ল্যাঙ্গুয়েজ প্রবলেমও অনেক বাচ্চার এর মধ্যেই পরিলক্ষিত হয়ে যায়, যে তার ল্যাঙ্গুয়েজেও ডিলে হচ্ছে। কিন্তু এর সাথে যখন ওই সাইন সিমটম গুলো বা অন্যান্য উপসর্গগুলো চলে আসে, তখনই কিন্তু আসলে আমাদের অ্যালার্ট হওয়ার সময় হয়ে যায়। যে আমাদের এখন শুধু ওই প্যারেন্টসরা বলেছে যে এরকম ফ্যামিলি হিস্ট্রি আছে, তার নিয়ে বসে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তো প্রথমেই যেটা তারা চুজ করেন, একজন ফ্যামিলি ফিজিশিয়ান, প্রত্যেক ফ্যামিলিতেই একজন পরিচিত ডক্টর থাকেন, যার কাছে সবাই আসলে ফার্স্ট একটা সাজেশন নেওয়ার চেষ্টা করেন যে আমরা আসলে এখন কোথায় যাব। হয় ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে বা ফ্যামিলি পেডিয়াট্রিশিয়ানের কাছে, না কোনো ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ানের কাছে গেলেই আসলে ভালো হবে। তারা আসলে বাচ্চাটির ডেভেলপমেন্টাল হিস্ট্রি একটা ডিপ একটা হিস্ট্রি নিবে, একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবে ফ্যামিলির প্রতিটা মেম্বারের সাথে কথা বলে, যে বাচ্চাটার আসলে কোন জায়গাটায় ডিফিকাল্টি সে ফিল করছে, এবং সেই জায়গাটা হাইলাইট করে আসলে পেডিয়াট্রিশিয়ান আগাবেন। যদি দেখেন যে না, তার মধ্যে এএসডি রিলেটেড কোনো সাইন সিমটম নাই বা ডিলে হচ্ছে, যেটা তার পজিটিভ একটা ফ্যামিলি হিস্ট্রিতে আছে, দেন আমরা ওয়েট করব এবং সচেতনও থাকবো। সচেতন থাকবো এই কারণে, অনেকেই আমরা দেখা যায় যে আমাদের বিজি লাইফে আমরা স্ক্রিন টাইমটা আসলে বাচ্চাদেরকে একটু বেশি দিয়ে থাকি। বাচ্চা মোবাইল নিয়ে আছে, টিভি নিয়ে আছে, বা ল্যাপটপ ডেস্কটপ এগুলো নিয়ে আছে, এগুলোকে অনেক বাচ্চা এই সাইডটাতেই দেখা যায় যে বেশি এঙ্গেজ আছে, তাকে আমরা এই সাইডগুলো কমিয়ে দেব। তো এইভাবে প্রতিটা জিনিসই পেডিয়াট্রিশিয়ান অ্যালার্ট হয়ে যাবেন এবং একটা প্যারেন্টস কাউন্সিলিং সেট করবেন। পজিটিভ একটা প্যারেন্ট কাউন্সিলিং বা একটা স্ট্রাকচার যদি একটা প্যারেন্টদেরকে আমরা একটা গাইডলাইন দিতে পারি, তাহলেই সেটা হেল্পফুল হবে বাচ্চাটার পরবর্তী ডায়াগনোসিস এবং পরবর্তী ইন্টারভেনশনটা আসলে কিভাবে হবে। আমরা যারা অটিজম নিয়ে কাজ করি সবাই জানি, যত আর্লি ডায়াগনোসিস হবে তত দ্রুতই আমরা আর্লি মানে ইন্টারভেনশনটা আমরা করতে পারবো, এবং তার রেজাল্টটাও কিন্তু তাড়াতাড়ি হবে। রেজাল্ট বলতে আমি এটা বুঝাচ্ছি না যে বাচ্চা সুস্থ হয়ে গেল, বাচ্চা স্বাভাবিক হয়ে গেল, না, সেটা না। বাচ্চাকে আমরা অনেকটাই স্টেবিলিটি দিতে পারবো, সে সামাজিক ভাবে নিজেকে তৈরি করে নিতে পারবে এবং সোসাইটি থেকে নিজেকে সে কোনো বোঝা বা বার্ডেন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে না, সে অনেকটাই স্টেবল হয়ে যাবে। তো আমাদের কাছে এখন মেসেজটা থাকবে হচ্ছে আজকে অটিজম অ্যাওয়ারনেস ডেতে এই ডেভেলপমেন্টাল অ্যাজ এ ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান হিসেবে, যে আমি আসলে সোসাইটিকে কি বলতে চাচ্ছি বা এই প্যারেন্টসদেরকে আসলে আমি কি বলতে চাচ্ছি। আমি আসলে বলার চেষ্টা করছি এইটাই, যে আমরা আসলে দেরিতে বাচ্চা কথা বলছে বা বাচ্চার ডেভেলপমেন্টটা একটু দেরিতে হচ্ছে, ওয়েট করব, বাট আমরা অবশ্যই সচেতন হব, একজন পেডিয়াট্রিশিয়ানের আন্ডারে থাকব, এবং বাচ্চাদের যেহেতু অটিজম আমরা বলছি, তার সোশ্যাল কমিউনিকেশন এইসব জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, তো আমরা ফ্যামিলি বন্ডিংটাকে বাড়াবো, তাদেরকে বেশি কোয়ালিটি টাইম দিব এবং বেশি ভালোবাসবো। ভালোবাসার কোনো কমতি করা যাবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ আপাকে। এবার আমি তানিয়া রুবাইয়ের কাছে যাচ্ছি। আপনি তো স্পেশাল এডুকেশন এন্ড রিসার্চ আপনি তো প্রয়াস ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন এন্ড রিসার্চে স্পেশাল এডুকেটরে লেকচারার ছিলেন। তো আপনার কাছে আমার কয়েকটি ব্যাপারে জানার আছে।
অটিজম আক্রান্ত শিশুর ইন্টারভেনশনের জন্য স্পেশাল এডুকেশনের গুরুত্ব কতটুকু? এই শিশুদের শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষককে কেন স্পেশাল এডুকেশনে শিক্ষিত হতে হয়? স্পেশাল এডুকেশনে আগ্রহীরা কোথায় কোথায় কোর্স করতে পারেন এবং এখানে কি কি ধরনের কোর্স আছে? অভিভাবক হিসেবে যদি নিজ বাচ্চার সাথে কাজ করার জন্য ছোট ছোট কোর্স করি তাহলে কি লাভ হবে? আচ্ছা, ধন্যবাদ সাবিনা আপুকে। প্রথম দুইটা কোশ্চেনের সাথে আসলে আমি মনে করি যে 90 থেকে 95% মানুষেরই কোনো দ্বিমত থাকার কথা না, যে একটা স্পেশাল বাচ্চার এডুকেশনের জন্য আসলে স্পেশাল এডুকেশনে দক্ষ একজন যদি তাকে ট্রেনিংটা দিয়ে থাকে বা এডুকেশনটা দিয়ে থাকে, অবভিয়াসলি সেটা তো আসলে সাকসেস রেটটা অনেক ভালো আসবে। এই ব্যাপারে আসলে আমি যেটা বললাম, দ্বিমত থাকার প্রশ্নটা অনেক ক্ষেত্রে আসলে কম। তবু আপু যেটা বললেন আসলে অনেক ক্ষেত্রে রয়েছে, যেটা আমি মনে করি যে অনেক সময় দেখা যায় বাচ্চা, সেলিন আপু যেটা বললেন যে অ্যাসেসমেন্টের পরে তো বাচ্চা যখন সমস্যাটা চিহ্নিত হয়ে যায় এবং পরবর্তীতে লেভেল তৈরি হয় যে বাচ্চা কি মাইল্ড, মডারেট বা সিভিয়ার পর্যায়ে কিনা। অনেক সময় দেখা যায় মডারেট বা সিভিয়ার পর্যায়ে হলে বাচ্চাকে স্পেশাল স্কুলের কথা চিন্তা করলেও মাইল্ড ক্যাটাগরির বাচ্চা হলে অনেক সময় বিশেষজ্ঞ বা প্যারেন্টসরা মনে করেন যে বাচ্চাকে আমরা জেনারেল স্কুলে দিব, অর্থাৎ বাচ্চাকে ইনক্লুশন দিব, সেক্ষেত্রে বাচ্চা অ্যাডাপ্ট করতে পারবে যেহেতু ওর সমস্যা খুবই অল্প মাত্রা। তো হ্যাঁ, দ্যাটস ফাইন। ইনক্লুশনের ধারণাটা আসলে এখান থেকেই এসেছে যে বাচ্চার যদি সমস্যাটা খুব অল্প মাত্রার হয় বাচ্চা অবশ্যই ইনক্লুশনে যেতে পারবে। তবে সেক্ষেত্রে আমি বলবো যে প্যারেন্টসকে কিছু বিষয় অবশ্যই মাথায় রেখে বাচ্চার আসলে ভর্তিটা বা স্কুলিংটা আসলে নিশ্চিত করতে হবে। যেমন যে স্কুলটা সে নির্বাচন করছে সেই স্কুলটায় আসলে বাচ্চার জন্য কোনো রিসোর্স টিচার বা শ্যাডো টিচার রয়েছে কিনা, কারণ জেনারেল টিচারদের সাথে সাথে সব বিষয়গুলো আসলে তারা স্পেশাল বাচ্চা তাদের কাছ থেকে নিতে পারবে না, সেক্ষেত্রে তার সবসময় একজন সাপোর্ট টিচারের দরকার হবে এবং ওই সাপোর্ট টিচারটা স্পেশাল এডুকেশনের ট্রেনিং প্রাপ্ত কিনা এটা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে। তো আরেকটা যেটা ব্যাপার আছে যে স্কুলটাতে যে রিসোর্স ম্যাটেরিয়াল বা যে টিচিং ম্যাটেরিয়াল যেটা বলি, কারণ আসলে অন্যান্য বাচ্চার থেকে অটিস্টিক শিশুরা বা স্পেশাল শিশুরা আসলে শুনে বোঝার থেকে দেখে বা অনুভব করে বোঝার ক্ষমতাটা তাদের একটু বেশি কাজে লাগাতে হয়। তো সেক্ষেত্রে আসলে এই টিচিং ম্যাটেরিয়াল গুলোর ব্যবহারটা আসলে যথাযথ ব্যবহারটা হচ্ছে কিনা স্কুলে। সাথে সাথে যে বাচ্চার যদি কোনো থেরাপির দরকার হয় সেই থেরাপির সার্ভিস গুলা স্কুলে আছে কিনা। সর্বোপরি যেটা আমি সবচেয়ে বেশি মনে করি এগুলার সাথে সাথে যে একটা বাচ্চা যখন স্কুলে যাবে সে কিন্তু শুধুমাত্র সেই রিসোর্স টিচার বা শ্যাডো টিচারের সাথে ইন্টারাকশনে আসবে না, সে টোটাল প্রিন্সিপাল থেকে শুরু করে পিয়ার গ্রুপ আয়া পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু সে প্রত্যেকের সাথে সে ইন্টারাকশন করবে। তো সেক্ষেত্রে আসলে স্কুলটিতে স্পেশাল এডুকেশনের নলেজ বা অ্যাওয়ারনেসটা আসলে কতটা প্র্যাকটিস হয় এ ব্যাপারটা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে। আর না হলে বাচ্চার আসলে সোশ্যালাইজেশনে অনেকটা প্রবলেম হবে, কারণ অন্যরা তখন ওকে বুঝতে পারবে না বা ওর প্রতি সহমর্মিতা প্রদর্শন করবে না। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চা খুব কষ্ট করে প্রাইমারি লেভেল পার করলেও সেকেন্ডারি লেভেলে যে জেনারেল স্কুলে এইসব সমস্যার কারণে ড্রপ আউট হয়ে যায়। তো এই ব্যাপারগুলো অবশ্যই প্যারেন্টসকে খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা ব্যাপার আমি মনে করি যে এই সবকিছু থাকা সত্ত্বেও যদি সামহাও কোনো স্কুলে থেরাপির সার্ভিসটা না থাকে তাহলে অবশ্যই তাকে আলাদা কোনো থেরাপি সেন্টারের সাথে যুক্ত হয়ে বাচ্চার থেরাপিটাকে কন্টিনিউ করে যেতে হবে। আর প্যারেন্টসদের জন্য আমি এক্ষেত্রে একটা আসলে মতামত বা বলতে চাই বা আমার এক্সপিরিয়েন্স থেকেই বলতে চাই যে এটা প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনার যদি প্যারেন্টসের বাচ্চা কিন্তু স্কুল থেকে বেশি সময় আসলে পরিবার বা তার প্যারেন্টসের সাথে কাটায়। তো এক্ষেত্রে যদি প্যারেন্টসরা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় বিভিন্ন শর্ট টার্ম লং টার্ম বিভিন্ন কোর্স পরিচালনা করছে, তো এর ক্ষেত্রে যদি প্যারেন্টসরা একটু সময় করে নিয়ে বা সময় দিয়ে অবশ্যই সময় দিয়ে এই কোর্সগুলো করে নেন তাহলে আসলে যেটা হবে বাচ্চার সাথে তারা যে ম্যানেজমেন্টটা দিবে বা বাচ্চার সাথে যে সময়টা কাটাবে তারা সেটা মোস্ট সায়েন্টিফিক ওয়েতে করতে পারবে এবং এক্ষেত্রে বাচ্চার আচরণের সাকসেস রেটটা আসলে অনেক ভালো আসবে। তো আরেকটা যেটা এক্ষেত্রে যদি অনেকেই মনে করেন যে আমি যদি এক্ষেত্রে ক্যারিয়ার করতে চাই,
অর্থাৎ আমি ভবিষ্যতে নিজেকে একজন স্পেশাল এডুকেটর হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি। তো এক্ষেত্রে আসলে বর্তমানে ঢাকা সহ পুরো বাংলাদেশে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কোর্স পরিচালনা করছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন ডিসেবিলিটি ম্যানেজমেন্টের উপরে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কোর্স পরিচালনা করছে। ঢাকা প্রয়াস ডিসেবিলিটি ম্যানেজমেন্টের উপরে বিএসএড এমএসএড বা যেটাকে বলে চাইল্ড ডিসেবিলিটি ম্যানেজমেন্টের উপরে 3 মাস 4 মাস মেয়াদী বিভিন্ন কোর্স পরিচালনা করছে। বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন তারা বিএসএড এমএসএড পরিচালনা করছে। সুইট বাংলাদেশ তারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারেও বেসিক স্পেশাল এডুকেশন, চাইল্ড ম্যানেজমেন্ট বা অ্যাডভান্স ট্রেনিং ফর প্যারেন্টস অ্যান্ড আদার এমপ্লয়িজ তাদের জন্য বিভিন্ন শর্ট টার্ম লং টার্ম কোর্স পরিচালনা করছেন। এছাড়া যেটা টিডিআই, যেটা টিচার্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, সেখানেও প্যারেন্টসদের জন্য বিভিন্ন ট্রেনিং অথবা স্পেশাল এডুকেশনের বিভিন্ন সেক্টর ধরে, যেমন অটিজম বা ইন্টেলেকচুয়াল ডিসেবল, এরকম বিভিন্ন সেক্টর ধরে শর্ট টার্ম লং টার্ম অনলাইন বেসিসও বিভিন্ন কোর্স পরিচালনা করছেন। এছাড়াও যদি আমি আরো বলি, সেক্ষেত্রে যে বিভিন্ন স্পেশাল স্কুলও অনেক সময় ইন্টারনালি বিভিন্ন ছোট ছোট ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে। তো আমি শুধু এটুকুই বলবো যে যেটা আপনার জন্য ফিজিবল হয় সেই ট্রেনিংটা আপনারা অংশগ্রহণ করে প্যারেন্টস বা যারা ক্যারিয়ার করতে চান এটা সম্পর্কে অংশগ্রহণ করে আপনারা এ ব্যাপারে জানতে পারেন বা দক্ষ হয়ে উঠতে পারেন। মোটামুটি এটা হচ্ছে প্যারেন্টসদের জন্য। আর সবশেষে যেটা আমি আসলে বলতে চাই, যে যেটা আপা বলেন, সেলিনা আপা বলেন, আসলে স্পেশাল বাচ্চা বা অটিস্টিক শিশুদের জন্য আসলে আর্লি অ্যাসেসমেন্টের কোনো বিকল্প নাই। আর্লি অ্যাসেসমেন্টটা হলে আসলে আর্লি ইন্টারভেনশনটা হবে, আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বাচ্চার জন্য। কারণ বাচ্চা যদি মাইল্ড ক্যাটাগরি হয়, সেক্ষেত্রে যদি আর্লি অ্যাসেসমেন্টের পরবর্তীতে ইন্টারভেনশন প্ল্যানটা যদি খুব স্ট্রং হয় বা খুব ম্যানেজমেন্টটা খুব ভালো হয়, সেক্ষেত্রে অনেকটা বাচ্চা, পুরাপুরি না, যেটা আমি আপনার সাথে একমত, পুরাপুরি না, কিন্তু অনেকটা সে স্বাভাবিক লাইফে চলে আসতে পারে। আর প্রপার ট্রেনিং, নারিশমেন্ট বা ম্যানেজমেন্টের জন্য, এডুকেশনের জন্য যে আসলে অটিস্টিক শিশুরা সমাজের বিভিন্ন সেক্টরে সাফল্য লাভ করছে, তার নজির কিন্তু বর্তমানে অলরেডি বিশ্বে রয়েছে। তো এ কারণে আমি প্যারেন্টস থেকে শুধু বলবো, আপনারা ধৈর্য রাখুন, আশা রাখুন, আশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। আপনাদের জন্য অবশ্যই শুভকামনা। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাচ্ছি ডাক্তার লোয়েনা জাকারিয়ার কাছে। আপনি তো কিডি রক্স স্পেশাল স্কুলের ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বা আইপি নিয়ে কাজ করছেন। স্পেশাল স্কুলগুলোতে এটি একটি প্রচলিত শব্দ। আমরা জানতে চাই আইপি আসলে কি, এটা কিভাবে প্ল্যান করা হয়, কিভাবে এটা এক্সিকিউট করা হয়, আর এখানে অভিভাবকদের সংশ্লিষ্টতাই বা কতটুকু? ধন্যবাদ। আইপি হলো ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান। একটি বিশেষ শিশু শিক্ষার জন্য আইপি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি বিশেষ শিশু যেহেতু আলাদা, তাদের প্রত্যেকের আইপিও আলাদা হতে হবে। মেইন স্ট্রিম স্কুলে আমরা যেমন একটি সিলেবাস থাকে, ওদের বই থাকে, যেটা দেখে সবাইকে পড়ানো হয়। কিন্তু স্পেশাল স্কুলে একটা আইপি করে সব বাচ্চার সাথে কাজ করা সম্ভব হয় না। প্রতিটি শিশুর জন্য তার প্রয়োজন বুঝে আইপি তৈরি করা হয়। আইপি তৈরি করার আগে বিশেষ শিশুটিকে অ্যাসেস করা হয়। সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে তার দুর্বল দিক, তার সবল দিকগুলো নির্ণয় করা হয় এবং সেখানে আমরা তার লেভেল অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য আইপিটা তৈরি করি। আইপি একটি আসলে টিম ওয়ার্ক, যেটা টিম ছাড়া কখনো তৈরি করা সম্ভব না। এবং এই তৈরি করার জন্য একটি এক্সপার্ট টিম শিশুর বিভিন্ন প্রয়োজনীয় ডোমেনের কাজগুলো সম্পর্কে আলোচনা করবে এবং আলোচনা করার পরে সবাই মিলে একটি সমন্বিত প্ল্যান তার জন্য তৈরি করে থাকে। তো একটি আইপি টিমে যারা যারা থাকেন তারা হচ্ছেন স্পেশাল টিচার, থেরাপিস্টের মধ্যে আমরা জানি যে ওটি থেরাপিস্ট থাকতে পারেন, স্পিচ থেরাপিস্ট থাকতে পারেন, সাইকোলজিস্ট থাকতে পারেন, এবং ডক্টর যেমন স্কুল ফিজিশিয়ান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যে সে হচ্ছে একজন প্যারেন্টস। প্রত্যেক শিশুর প্যারেন্টসকে তার আইপি টিমে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি বলি যে আইপি কিভাবে আসলে এক্সিকিউট করা হয়।
আমাদের কথাটা যদি আমরা বলি, আমাদের গিডিরক্স স্কুলে যখন একটি বিশেষ শিশু আছে, তখন আমরা তার সকল ইনফরমেশন গুলো ফার্স্টে কালেক্ট করি। তার বার্থ হিস্ট্রি, তার কারেন্ট মেডিকেল কন্ডিশন, সে কি কোনো অ্যাসেসমেন্ট করিয়েছিল কিনা, এখন কি কোনো থেরাপি সার্ভিস পাচ্ছে কিনা, অথবা তার হোম স্কুলিং হচ্ছে কিনা, আগে কোনো স্কুলে গিয়েছে কিনা, এই সকল ইনফরমেশন গুলো জানার পরে আমরা শিশুটিকে 2 থেকে 3 সপ্তাহের জন্য একজন সিনিয়র স্পেশাল টিচারের আন্ডারে অবজারভেশনের জন্য রাখি। অবজারভেশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্যারেন্টসের সাথে বসে পার্সোনাল ফর্ম ফিল আপ করি, একটা প্রেজেন্ট লেভেল অফ পারফরমেন্স ফর্ম ফিল আপ করি। সেই প্রেজেন্ট লেভেল অফ পারফরমেন্স ফর্ম এবং ফিল আপের সময়টা, এই যে সময়টা আমরা অবজারভেশন করলাম, এই সময়টা যদি তাকে আমাদের মনে হয় তার কোনো অ্যাসেসমেন্ট করাতে হবে, যে তার হয়তো অ্যাসেসমেন্ট করাই হয় নাই, তো ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট হতে পারে, অকুপেশনাল থেরাপি অ্যাসেসমেন্ট অথবা স্পিচ অ্যাসেসমেন্ট, যে অ্যাসেসমেন্ট দরকার হয় সেটা আমরা করিয়ে নিই ওই সপ্তাহগুলোর মধ্যে। এরপরে আমরা প্রেজেন্ট লেভেল অফ পারফরমেন্স ফর্ম এবং অ্যাসেসমেন্টের ভিত্তিতে আইপি টিম একত্রে বসে একটি আইপি তৈরি করি। এখানে আইপির মধ্যে গোল প্ল্যান, যেহেতু এটা একটি প্ল্যান, এখানে 2টি গোল প্ল্যান থাকে। একটি হচ্ছে শর্ট টার্ম গোল প্ল্যান আর একটি হচ্ছে লং টার্ম গোল প্ল্যান। তো শর্ট টার্ম গোল প্ল্যানটা হচ্ছে যে আমার ছোট ছোট কাজগুলো নেওয়া বিভিন্ন ডোমেন অনুসারে, যেখানে হয়তো আমি 3 মাসের জন্য তার কাজগুলো নিলাম। আর লং টার্ম গোল প্ল্যানটা হচ্ছে যেখানে আমি 1 বছর সময়ের জন্য কাজগুলো নিলাম। তো শর্ট টার্ম গোল প্ল্যানে আমরা কেমন কাজ নিই, হয়তো একটা শিশুর কোনো গ্রিপিং নাই, তার মানে তার ফাইন মোটরের এই সমস্যাটা নাই, এরকম ছোট ছোট সব ডোমেনের কাজগুলো আমরা, হয়তো বিহেভিয়ারাল ইস্যু যে আই কন্ট্যাক্ট নাই, এটা হচ্ছে আমরা নিব, এভাবে নিব। এবং যেই শিশুটার গ্রিপিং নাই তার আমরা লং টার্ম গোলে কি নিব, তার লং টার্মে গোল নিব যে সে গ্রিপ করতে পারবে, সে কালার বা পেন্সিল ধরে 1 বছরের মধ্যে একটা পুরা ছবি রং করা এবং একটা ছবি আঁকতে শিখবে, এটা হবে তার লং টার্ম গোল প্ল্যান। তো এভাবে আমরা শিশুর গোল প্ল্যানগুলো নির্ধারণ করি। এবং ক্লাসে বিভিন্ন, আমরা জানি যে এক একটা স্কুলের এক একটা মেথড থাকে এই আইপি কাজগুলো করানোর জন্য। আমি যেহেতু অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালাইসিস নিয়ে কাজ করছি, সেই জন্য আমি আমার ক্লাসগুলোতে অ্যাবা মেথডের উপরে আমরা বেশি গুরুত্বটা দিয়ে থাকি, এবং প্রতিদিনই শিশুদের সাথে অ্যাবা মেথড এবং আদার মেথডগুলো নিয়েও আমরা কাজ করি। গ্রুপ অ্যাক্টিভিটিস এবং অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো প্রতিদিনই করানো হয়ে থাকে। আমাদের এই 1 বছরের কাজটাকে আমরা 4টা টার্মে ভাগ করে 3 মাস করে করে আইপি গুলো করা হয়। এই 3 মাস পর পর শিশুর আমরা ইভালুয়েশন করি। ইভালুয়েশনে আমরা বুঝতে পারি যে 3 মাসে শিশু কতটুকু অ্যাচিভ করেছে, তার শর্ট টার্ম গোল কতটুকু তার অ্যাচিভ হলো, সেটার উপরে আমরা টার্ম রিপোর্টটা বানাই। এবং এই টার্ম রিপোর্টটা আমরা প্যারেন্টসকে বুঝিয়ে বলি মিটিং করে, এবং সাথে আমরা নেক্সট টার্মের জন্য আবার শর্ট টার্ম গোল হিসাবে আইপিটা রেডি করি। এবার আসি অভিভাবকদের সংশ্লিষ্টতা নিয়ে। অভিভাবকদের সহযোগিতা ছাড়া আসলে কখনোই একটি শিশুর আইপি তৈরি করা এবং তাকে কাজগুলোতে অ্যাচিভমেন্ট করানো, জেনারেলাইজ করানো সম্ভব হয় না। একটা শিশুর যদি আমরা শুধু আইপি তৈরি করে স্কুলে কাজ করাই, সেটা একজন টিচারের পক্ষেও সম্ভব হয় না যে তাকে সব কাজ স্কুলেই শিখিয়ে ফেলবে। যখন একজন অভিভাবক তার শিশুকে বাসায় সাহায্য করেন, বাসায় কাজগুলোকে বারবার রিভাইজ করাতে থাকেন, শিখে নিয়ে, অবশ্যই প্যারেন্টসটা শিখে নেবেন শিক্ষকদের কাছ থেকে, তাহলে শিক্ষকদের জন্য তার স্টুডেন্টের সাথে কাজ করতে অনেক সুবিধা হয়। এবং শিশুরা অনেক ক্ষেত্রেই, যেহেতু তারা মায়ের সাথে বা বাবার সাথেই বেশি অ্যাটাচ থাকে, তাদের কিন্তু ওই অ্যাটাচমেন্টটা থেকেও অনেক কাজের অ্যাচিভমেন্টে অনেক সুবিধা হয়। তো এভাবেই আমরা প্যারেন্টসদেরকে সবসময় উৎসাহ দিয়ে থাকি যে আপনারা আমাদের এই কাজগুলো বুঝে নেন, এবং আমাদের প্রতি সপ্তাহে একটা টার্ম রিপোর্ট যায়, যেই টার্ম রিপোর্টে শিশুর সাথে 1 সপ্তাহে যে কাজগুলো হয়েছে সেটা রেকর্ড শিট আমরা পাঠাই।
তো রেকর্ড শিটের মধ্যে আমরা প্যারেন্টসের কাছে রেকর্ডেড ভাবে লেখা থাকে এবং সেই রেকর্ড শিটটা দেখে ওনারা বুঝতে পারে এবং সাথে সাথে আমরা প্রয়োজনীয় কাজগুলো লিখিত এবং মৌখিকভাবে দিয়ে দিই এবং শিখিয়ে দেই যাতে ওনারা কিছু অনুশীলন করাতে পারে বাসার। এভাবে একজন প্যারেন্টস যখন টিচারের সাথে মিলিতভাবে কাজ করে তখনই শিশুটার আসলে সর্বোচ্চ ইমপ্রুভমেন্ট হয়। তো আমি আমার সব অভিভাবকদেরকে অনুরোধ করব, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনি একজন যেই স্কুলে আপনার শিক্ষক মানে বাচ্চাটা যাচ্ছে তাদের কাছে বাচ্চার আইপির কাজটা শুনবেন এবং বুঝে নিবেন এবং আপনি যতটুকু শিখতে পারবেন শিখে তার সাথে যখন অনুশীলন করবেন তখনই আপনার শিশুকে সর্বোচ্চ সাহায্য করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যেহেতু স্পেশাল এডুকেশন নিয়ে কথা হচ্ছে, আমি একটু বলি। যেহেতু আমি একটা স্কুল চালাচ্ছি, আর্লি ইন্টারভেনশন নিয়ে কাজ করি আমি এখানে। তো এখানে সচরাচর আর্লি ইন্টারভেনশন নিয়ে অভিভাবকরা খুব একটা জানেন না, এই ব্যাপারে সচেতনতাও খুব একটা নেই। বেশিরভাগ অভিভাবক এবং পরিবারের মুরব্বীরা মনে করেন বাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে, যেটা সেলিনা আপাও বলেছেন। আর্লি ইন্টারভেনশন হচ্ছে সমস্যা দেখা দেওয়ার পর যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধানের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। যত কম বয়সে শিশুর ইন্টারভেনশন শুরু হবে তত তাড়াতাড়ি শিশুকে সেই সমস্যা থেকে বের করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সহজ হবে। এই জন্য আর্লি ইন্টারভেনশনের এত গুরুত্ব। তো আমরা কিডি রক্সে একেবারে ছোট বয়সের শিশু, যেমন 2.5-3 বছর বয়সের শিশু থেকে শুরু করে 10 বছর বয়সের শিশুদের নিয়ে পর্যন্ত নিয়ে, মানে 10 বছর বয়সের শিশু পর্যন্ত বয়সের শিশুদের নিয়ে আমরা কাজ করি। তো আমাদের টার্গেট হলো শিশুদের আর্লি ইন্টারভেনশনের আওতায় এনে শিশুর যা যা সার্ভিস দরকার সেগুলো দেয়া। সেই সাথে যদি এমন কোনো সার্ভিস প্রয়োজন হয় যেটা আমাদের কাছে নেই, সেটাও আমরা অভিভাবকদের জানাই যেন ওনারা সেই সার্ভিসটি নেন। এরপর আমরা শিশুটিকে মেইন স্ট্রিম স্কুলের জন্য রেডি করি। আর এখানে আমরা এই জন্য শিশু লেভেল ধরে কাজ করি। কেউ রিসেপশন লেভেলে, কেউ প্রি একাডেমিক, কেউ একাডেমিক লেভেলে থাকে। আর এখানে যে শুধু শিশুর এডুকেশন পার্টটা নিয়ে কাজ হয় তা না, হ্যাঁ, এখানে হচ্ছে শিশু স্কুলিং এর মাঝে সবকিছু ইনক্লুডেড, তার যা যা দরকার, যেমন শিশুর অ্যাসেসমেন্ট, তার থেরাপি, তার মেডিকেল পার্ট সহ সবকিছু নিয়ে এখানে আর্লি ইন্টারভেনশনের কাজটা হয়। আচ্ছা, তো এবার আমরা যাব নুজহাতি রহমানের কাছে। আপনি তো মায়াতে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে আছেন। আপনার কাছে আমি অটিজম আক্রান্ত শিশুদের মায়ের মেন্টাল হেলথ নিয়ে জানতে চাইবো। একটা অটিস্টিক শিশুকে নিয়ে তার অভিভাবক, বিশেষ করে মায়েরা অনেক হতাশায় থাকেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথা শুনে তারা আরো বেশি হীনমন্যতায় ভোগেন। এই অভিভাবকদের মেন্টাল হেলথ ভালো রাখা কেন এত গুরুত্বপূর্ণ? এই অবস্থায় একজন অভিভাবকের কি করা উচিত? অনেক ধন্যবাদ সাবরিনা। যে প্রশ্নটা করেছেন সেটা একটু শুরু থেকে বা একটু আগে থেকে যদি বলতে শুরু করি, যে একটি বাচ্চা যখন আসে একটা পরিবারে, সেই প্যারেন্টের কিন্তু অনেক স্বপ্ন থাকে সেই শিশুটিকে নিয়ে। তাদের সাধারণতই প্রত্যাশা থাকে যে শিশুটি একটা মানে সুস্থ এবং স্বাভাবিক শিশু হবে এবং অনেক সম্ভাবনা নিয়ে বেড়ে উঠবে। তো যখন জন্মায় বাচ্চাটি তখন প্যারেন্টসদের ওই জায়গাতেই থাকে, তারা ভীষণ খুশি থাকেন। এবং তারপর দিন যেতে যেতে যে বাচ্চাটি অটিস্টিক, তার যখন অটিজমের কিছু সিমটম আসতে থাকে, এটা সেই প্যারেন্টের জন্য অনেক বড় একটা ধাক্কা। মানে সত্যিকার অর্থে এটা আমরা চিন্তাই করতে পারবো না। যারা আমরা এর সঙ্গে আছি তারা হয়তো কিছুটা আঁচ করতে পারবো, কিন্তু যিনি সত্যিকার অর্থে প্যারেন্ট, তার মতো করে হয়তো আমরা কখনোই ওইটা অনুভব করতে পারবো না যে নিজের সন্তানের কোনো না কোনো স্পেশাল নিড আছে। এটা কেউ কখনো প্রত্যাশা করে না। তো এই যে একটা অনেক বড় শখ, এই শখটা অ্যাকচুয়ালি শুধু যে শুরুতেই থাকে তা না, এই শখটা কিন্তু তারা বাকি যে মানে যতদিন পর্যন্ত তারা এই অটিস্টিক বাচ্চাটিকে সঙ্গ দিচ্ছেন ততদিন পর্যন্ত থাকে এবং হয়তো জীবনের শেষ পর্যন্ত এই শখটা তাদের প্রলংড হয়। তো সেই সময় থেকে আসলে তাদের শুরু হয়ে যায় যুদ্ধ। এবং তারপরে যেটা হতে থাকে যে এখন অনেক বাবা মায়েরা অ্যাওয়ার্ড, আমাদের সঙ্গে একজন স্পেশাল অটিজমে আক্রান্ত বাচ্চার মা আছেন, প্যারেন্ট হিসেবে আছেন এখানে। তিনি অবশ্যই বাচ্চার জন্য অনেক হেল্প নিয়েছেন
এবং আজ সে কারণেই হয়তো আমাদের এখানে কথা বলবেন। আমি অ্যাকচুয়ালি ওয়েট করে আছি ওনার কথা শোনার জন্য, ওনার এক্সপিরিয়েন্স শোনার জন্য। আমি খুব শুনতে চাই। তো সেই কথাগুলো আসলে আমরা শুনি, আমরা বিভিন্ন জায়গা থেকে এই প্যারেন্টদের কথাগুলো শুনি যে তারা কিসের ভেতর দিয়ে যাচ্ছে। এবং যেটা আপনি বললেন সাবরিনা, যে এই মায়েদের মানসিক স্বাস্থ্য কেমন হয় এবং কেন ভালো রাখা উচিত। কেমন হয় সেটা যেমন একটুখানি বললাম, যে অনেক বড় একটা শখ প্রথমেই তাদের আসে, এবং আস্তে আস্তে কিন্তু যখন তারা জানতে থাকে, যে সিমটম দেখার পরে যখন সে ইয়ে করতে গেল, ডায়াগনোসিস করতে গেল, অ্যাসেসমেন্ট হলো, তখন দেখলো যে আসলেই বাচ্চাটির অটিজম আছে। আরো বড় শখ, আর আস্তে আস্তে শখের ভেতর দিয়ে কিন্তু সে যাচ্ছে। তো তার মানসিক কন্ডিশন কিন্তু অন্য স্বাভাবিক 10টা মায়ের মানসিক কন্ডিশনের মতো অবশ্যই হবে না, এটা আশাই করা উচিত না। সে একটা শখের ভেতর দিয়ে যাচ্ছে এবং যায় স্বাভাবিকভাবে। অত্যন্ত অস্থিরতা, উদ্বিগ্নতা, আতঙ্ক, এই সমস্ত কিছুর ভেতর দিয়ে যায়। সামাজিকভাবে ভীষণ হীনমন্যতার ভেতর দিয়ে যায়। এবং প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আমি কি কোনো ভুল করলাম, নিজেকে দায়ী করতে থাকে, যে আমার বাচ্চাটা যেরকম হয়ে গেল, হয়তো বাচ্চার বয়স 2 বছর বা 3 বছর, আমি কি বাচ্চা লালন পালনে এমন কোথাও কোনো ভুল করলাম, বা বাচ্চা জন্ম দেওয়ার আগে কি আমি এমন কিছু করেছিলাম যেটাতে আমার বাচ্চাটা এরকম হয়ে গেল। নিজেকে ভীষণ গিলটি ফিল করতে থাকে। এই জিনিসগুলো তাদের জন্য, এই জিনিসগুলো খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করতে থাকে তাদের মানসিক অবস্থার উপরে। এবং তার সঙ্গে সঙ্গে থাকে ওই যে অটিজমে আক্রান্ত বাচ্চাটিকে প্রতিনিয়ত অ্যাটেন্ড করা। কারণ এই বাচ্চাটি অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো আচরণ করছে না, বিশেষ আচরণ করছে, এবং এই বাবা মাকে ওই বিশেষ আচরণ কিভাবে তারা ডিল করবে সেগুলো শিক্ষার ভেতর দিয়ে যেতে হয়। তখন তাদের লার্নিং প্রসেস শুরু হয়ে যায়। এটা সত্যিই কঠিন, সত্যি ভীষণ কঠিন। আমরা যদি একটু তাদের জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়ে একটু অনুভব করার চেষ্টা করি, তাহলে সত্যি বুঝতে পারবো যে এই ব্যথার কোনো শেষ নেই। এবং তাদের ব্যথার উপরে আমরা কখনোই কোনো মলম আসলে লাগাতে পারি না। আমরা শুধু তাদের জায়গাটা একটু বোঝার চেষ্টা করতে পারি, এবং কি তারা করতে পারেন, কি করলে একটু নিজেকে আরাম দিতে পারেন, সেইখানটাতে হয়তো একটু কাজ করতে পারি। তো মানসিক স্বাস্থ্য তাদের কেন ভালো রাখা প্রয়োজন, সেই জায়গাটাতে যদি আসি, আপনি এই প্রশ্নটা করেছেন যে এই যে বাচ্চাটি অটিজমে আক্রান্ত হয়েছে, তার কাছে হচ্ছে তার বাবা মাই একমাত্র রিসোর্স। কারণ এই বাচ্চাটিকে তার বাবা মাকে নির্ভর করে অনেকটা সময় পর্যন্ত থাকতে হবে, এবং বাবা মায়ের খুব বড় দায়িত্ব। সব বাচ্চাদের জন্যই বাবা মায়ের দায়িত্ব থাকে যে তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে প্রপার এডুকেশন দেওয়া, যে পর্যন্ত তাদের যা চাহিদা আছে সেই জিনিসগুলোকে ফুলফিল করা। কিন্তু এই অটিজমে আক্রান্ত বাচ্চা বা স্পেশাল নিড যে বাচ্চাদের আছে, তাদের বাবা মায়েদের এই রেসপন্সিবিলিটিটা অনেক বেড়ে যায়, কারণ তাদেরকে বিশেষ শিখতে হয়। তাদেরকে একটা জায়গা সাউন্ডটা বোধহয় একটু মিউট করে নিলে। হচ্ছে আচ্ছা, ওকে। তো এই জায়গাটাতে বাবা মায়ের যে জায়গাটা হচ্ছে যে ওনারা যদি নিজেদের মানসিক স্বাস্থ্যটা ভালো রাখতে না পারেন, তাহলে তারা বাচ্চাকেও আসলে হেল্প করতে পারবেন না। কাজে যেটা আমি বলতে চাই, এই প্যানেলে যারা আছেন এবং এই ফোরামে যারা যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, দেখছেন, তাদের কিছু প্রশ্নও এসেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাবা মা হিসেবে আপনাদের সবসময় এটা অবশ্যই মনে রাখবেন আপনারা, যে আপনার শিশুটি আপনার জন্য কোনো অভিশাপ নয়। সে একজন এঞ্জেল, আপনাকে একটা গিফট হিসেবে দেওয়া হয়েছে, এবং এই গিফটকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই গিফটকে যাতে প্রপারলি আপনি ফাংশনাল করতে পারেন যতটা সম্ভব। অনেক বড় একটা দায়িত্ব আপনি পেয়েছেন, সেই দায়িত্বের জায়গাটাতে সচেতন হন, এবং সেই সাথে এই দায়িত্ব পালন করার জন্য নিজের যত্ন খুব ইম্পর্টেন্ট। নিজের খাওয়া, নিজের ঘুম, নিজের রিক্রিয়েশন। বাচ্চাটির জন্য অনেক সময় তারা মনে করতে থাকে যে তারা হয়তো সোসাইটির বাইরে তাদেরকে বসবাস করতে হবে, তারা হয়তো মেইন স্ট্রিমের সোসাইটির সবার সঙ্গে মিশতে যেতে পারবেন না। বিষয়টি এরকম নয়। আপনার শিশুকে আপনি প্রপার এডুকেশন যদি দিতে পারেন, তাহলে আপনার শিশু
অন্য সাধারণ বাচ্চাদের সঙ্গে মিশতে যেতে পারবে এবং আপনার পক্ষেও সেটা সম্ভব। অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি ডাক্তার লাবিবার কাছে। তিনি একজন ডাক্তার এবং একজন স্পেশাল মাদার। স্পেশাল প্যারেন্ট হিসেবে আপনি যে সামাজিক প্রতিবন্ধকতাগুলো দেখেছেন, আমরা সংক্ষেপে সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। সংক্ষেপে আসলে আচ্ছা চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এখন যখন ডায়াগনোসিসটা হয় যে বাচ্চা অটিজম বা কোনো ধরনের সমস্যা আছে, তখন আসলে একটা বিশাল হতাশা আসলে বাবা মাকে ঘিরে থাকে। সব থেকে বড় হতাশার জায়গাটা হচ্ছে যে ভবিষ্যৎ নেই, বাচ্চার ভবিষ্যতে এই বাচ্চাটা আমি না থাকলে কিভাবে থাকবে, এটা একটা অনেক বড় একটা প্রশ্ন এবং একটা বিশাল হতাশার জায়গা। এটা একটা। তো আমি খুব সংক্ষেপে বলতে চাইলে আমি তিনটা বিষয়কে আমি হাইলাইট করতে চাই। প্রথমে হচ্ছে অলরেডি বলাই হয়ে গেছে যে আর্লি ডায়াগনোসিস এবং হচ্ছে গিয়ে ইন্টারভেনশন। এটা খুব খুব বেশি জরুরি। যদি আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি, আমি 9 মাস, আমার বাচ্চা যখন 9 মাস বয়স ছিল তখন থেকে আমি ওর যে চেঞ্জগুলো সেগুলো আমি খেয়াল করতে শুরু করি। তবে এক্ষেত্রে আমার যেহেতু এটা দ্বিতীয় বাচ্চা, প্রথম বাচ্চার সাথে তুলনামূলক ইয়েতে আমি ওকে বুঝতে পারি যে ওর একটা সমস্যা বা ডিলে হচ্ছে। এটা আমার জন্য একটা মানে আল্লাহ রহমত ছিল যে আমি খুব সহজেই এই জিনিসটাকে আমি ধরতে পেরেছিলাম। তো তারপরে যখন ডায়াগনোসিস এবং নিজেই অনেকটা, যেহেতু আমি ডক্টর এবং এই বিষয়টাতে আমার একটু ধারণা ছিল, আমি কিছুদিন সিআরপিতে মেডিকেল অফিসার হিসেবে ছিলাম। তো ওখানে যেহেতু আমি সব ডিসেবল বাচ্চা এবং অটিজমে যারা কাজ করছেন বা এই ধরনের বাচ্চাদেরকে যেহেতু দেখেছি, সেহেতু আমার একটু ধারণা ছিল। তো চট করে আমি এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করা শুরু করি এবং হচ্ছে গিয়ে এটাকে মানে অ্যাকনলেজ করি এবং এটার জন্য আমি ডক্টরের কাছে যাই। তো যখন আমি ডায়াগনোসিস হলো, তখন খুব ছোট ছিল, তখন ওর ডায়াগনোসিস ছিল এডিএইচডি। তো এডিএইচডির জন্য আমাকে তখন, আমি তখন চিটাগংয়ে ছিলাম, তখন আমাকে বললো যে ওকে আর্লি ইন্টারভেনশনে দিয়ে দাও। তো আমি আর কোনো সময় নষ্ট করিনি যে ও আদৌ এডিএইচডি কিনা বা কে কি বলবে, কি বলছে না হলো কি, আমি ওকে সাথে সাথেই ওখানে আর্লি ইন্টারভেনশনের জন্য আমি রিকোয়েস্ট করি। তখন চিটাগং প্রয়াসে ওর এত ছোট বাচ্চাকে নেওয়ার অপশন ছিল না, কিন্তু আমি বারবার করে ওখানে বলি এবং আমার কাছে আমার একটা মানে চিন্তা ছিল যে ওর যেটাই হোক, আমার মনে হচ্ছে ওর কিছু থেরাপি বা কিছু সেন্সরি ইস্যুস আছে যেগুলো হয়তো যদি অটিজম বা ওই ধরনের কিছু নাও হয়, আমি ওকে অনেকটা মানে হেল্প করতে পারবো। তো এটা একটা ব্যাপার ছিল, আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ইন্টারভেনশন আমার জন্য খুবই, মানে কি বলবো, আমার বাচ্চার জন্য আল্লাহ রহমত হয়ে এসছে। ও অনেকটা 5-6 বছর পর্যন্ত ওকে যদিও আমার কিছুটা হেল্প করা লেগেছে, ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি লেগেছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সে অনেক ভালো অবস্থায় আছে এবং সে নর্মাল স্কুলে পড়ালেখা করছে। এটা একটা ব্যাপার। আরেকটা যেটা আমি বলবো যে অ্যাকসেপ্টেন্স, মানে মা এবং বাবার ক্ষেত্রে, স্পেশালি মায়ের ক্ষেত্রে যেটা হয়, আপা যেটা একটু আগে বললেন যে অ্যাকসেপ্টেন্স, যে আমার কেন এরকম হলো, আমি এটা নিতে পারছি না, এই বিষয়টা কিন্তু অনেক দিন থাকে। এটা আসলে থাকবে, এটা যতদিন পর্যন্ত বাচ্চা থাকবে, মা থাকবে, ফ্যামিলি থাকবে, ততদিন পর্যন্ত জিনিসটা থাকবে। কিন্তু এই জিনিসটাকে কিভাবে মোটিভেট করা যায় এবং চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে আমাদের মানে চিন্তার বিষয় অ্যাজ আ প্যারেন্ট অফ আ স্পেশাল নিড বাচ্চা, যে এই জিনিসটাকে আমি কিভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারি। কারণ অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে কিন্তু শক্তিটা আসে। আমি জানি না আমার বাচ্চার ভবিষ্যতে কি হবে, বা ও স্বাভাবিকভাবে ফ্যামিলি লাইফ বা ওর চাকরি বা ওর কাজের ক্ষেত্রে সে কিরকম করবে সেটা আমি জানি না, কিন্তু আশাটাই আমাকে চালিয়ে নিয়ে যায় যে হ্যাঁ, আমি জানি যে ওর কিছু সমস্যা হয়তো হতে পারে, ডিফিকাল্টিস কিছু সে ফেস করবে, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা সবাই কিন্তু অনেক ধরনের ডিফিকাল্টিস নিয়ে থাকি। আমাদের অনেকের অনেক রকম বিহেভিয়ারাল সমস্যা আছে, অনেকে চট করে রেগে যায়, অনেকে অস্থিরতা নিতে পারি না, অনেকে খুব তাড়াতাড়ি এজিটেটেড হয়ে যায়। তো আমরা সেরকম একটা সমস্যা করেও, মানে সমস্যা নিয়েও যদি ও মোটামুটি একটা সোশ্যাল লাইফ লিড করতে পারে, আমার জন্য সেটাই অনেক বড় পাওয়া হবে। এই জায়গাটা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা, আমি জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং আমি এটাকে আমি একটা শক্তি হিসেবে দেখি যে
কারণ আমি ওর কাছ থেকে প্রতিনিয়ত অনেক কিছু শিখেছি, কিভাবে আরো অনেক বেশি ধৈর্যশীল হতে হয়, কিভাবে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কিভাবে মানে শোকটাকে বা কষ্টটাকে কিভাবে শক্তিতে পরিণত, এটা ছাড়া আসলে অন্য কোনো অপশন নাই। আমার হতাশা আমার বাচ্চার জন্য আসলে ভালো কিছু আনবে না, এটা আমি আমি বিশ্বাস করি। এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস যেটা আমি অলরেডি বললাম যে আর্লি ডায়াগনোসিস এবং ইন্টারভেনশন এবং অ্যাকসেপ্টেন্স, এটা থাকতেই হবে। এবং আরেকটা যেটা আমার বাচ্চা একটু বর্ডার লাইন, যেটা আমি ওকে সিভিয়ার অটিজমে ফেলতে পারি না, আবার হচ্ছে গিয়ে আমি ওকে নর্মাল মেইন স্ট্রিম বাচ্চার মধ্যে ফেলতে পারি না। এটা কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে এটা একটা খুব প্রবলেমের জায়গা। কারণ যখন আমি কোনো ডক্টর বা কোনো থেরাপিস্টের কাছে নিচ্ছি, ওনারা তখন বলছেন যে ওর তো সমস্যা বেশি নাই, আপনি আচ্ছা আপনি এই জিনিসগুলা করেন, বা এখন যেটা আমি ফেস করি যে এই ব্যাপারগুলো আপনি করেন, বা স্কুলে এই জিনিসগুলো এনশিওর করেন। কিন্তু স্কুলের যে পরিবেশ সেটা কিন্তু ইনক্লুসিভ, যে এটা কিন্তু আমাকে সাপোর্ট করছে না। তার মানে এই জায়গাতে কিন্তু আমাদের এখনো অনেক বড় একটা গ্যাপ, যে আমি গার্জেনদেরকে বা আমিও অনেক সময় অনেক প্যারেন্টদের সাথে আমিও কাউন্সিলিং করি, বা আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করি। তো এখানে আমি বলবো যে হ্যাঁ, আপনি এই ধরনের একটা স্কুল লাগবে, বা আমি একটা বলে দিলাম যে এই থেরাপিটা লাগবে, এই অকুপেশনাল থেরাপি, মানে ওভারঅল একদম 360 সার্ভিস আপনি এটাতে আপনার বাচ্চার হলে খুব ভালো হবে। কিন্তু এই ধরনের ইনক্লুসিভ স্কুল কিন্তু মানে আমার জানা মতে, আমি যেহেতু 10 বছর ধরে আমি এই জার্নিতে আছি, আমার জন্য এটা একটা স্ট্রাগল ছিল যে আমি কিভাবে ওকে, এই জন্য আমাকে স্কুলও চেঞ্জ করতে হয়েছে, 2টা স্কুল আমি চেঞ্জ করে এখন একটা স্কুলে এসে আছে, কিন্তু এখানে ক্লাস 5 পর্যন্ত। এই জন্য সেটাকেও আমাকে হয়তো ভবিষ্যতে চেঞ্জ করতে হবে, সেটার জন্য আমি চিন্তা ভাবনা করতে হচ্ছে আমাকে। তো এটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। এই হয়তো, তবে একটা আশার কথা কি, যখন আমি এই মানে যখন আমি জার্নিটা শুরু করেছি 2011-12 থেকে, যখন জার্নিটা আমি শুরু করছি, তখন থেকে এখন ডেভেলপমেন্ট চিন্তা করলে এই সেক্টরে অনেক ডেভেলপমেন্ট। এখন যেরকম মারা কাউন্সিলিং নেওয়ার ব্যাপারে কথা বলছেন, বা মানে মেন্টাল হেলথটাকে এনকারেজ করা হচ্ছে, অনেক ধরনের প্যারেন্টস ফোরাম, অনেক গ্রুপ হয়েছে একজন আরেকজনকে সাপোর্ট করা, এবং প্যারেন্টসরা আগে থেকে অনেক এডুকেটেড। তবে এটা শুধু এই জায়গায় না থেকে এই জিনিসটা যদি ইনক্লুসিভ স্কুলের ইয়েতে যায়, হ্যাঁ, সেখানে আপনি চার্জ রাখলেন বা একটা স্পেশাল এডুকেটর রাখলেন, যদি মানে ওই স্ট্রাকচারে অনুযায়ী করা যায়, তাহলে আসলে প্যারেন্টসরা অনেক উপকৃত হবে। এটা আমি বিশ্বাস করি, এটা একটা। আর কর্মজীবী মাদের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা, আসলে এটা মানে অস্বাভাবিক মানসিক চাপ, যে আমি কাজে যাচ্ছি, আমি যেহেতু পড়ালেখা করেছি, আমাকে কাজ, আমার প্যাশনটা আমার কাজ, আমার চাকরি, আমাকে মানে এটা আমার চাওয়া যে আমি কাজ করব। কিন্তু দেখা যায় যে স্পেশাল বাচ্চা যদি ঘরে থাকে, তার যদি প্রপার টেক কেয়ার করার মতো লোক না থাকে, বা সাপোর্ট সিস্টেম যদি না থাকে, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ। তো এই আর কি। তো আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো যে আসলে আশাহত হওয়ার আর কোনো সুযোগ নাই। যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটাকে নেয়ামত হিসেবে নিয়ে সেই পরীক্ষাটাই আমাদের দিয়ে যেতে হবে। এটাই আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য, আমি বিশ্বাস করি যে এটাই আমাদের জন্য একটা কি বলবো, একটা উসিলা, যে আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। আমার এবারের প্রশ্ন জনাব আবু বকর সিদ্দিকের কাছে। আপনি তো একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, আপনার কাছে আমি জানতে চাই, অনেক সময় 1.5-2 বছর বয়সে একটি শিশু স্পিচ ডিলে থাকে, ইন্টারভেনশন না পেলে সেটা যখন 3 বছর বয়সেও কন্টিনিউ করে, তখন সেটা অটিজমের দিকে টার্ন নেয়। এই অবস্থায় একজন অভিভাবকের করণীয় কি? সেই সাথে একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকা কতটুকু? অনেক ধন্যবাদ। আই এম ভেরি মাচ ইমপ্রেসড। আমি মাত্র ডক্টর লাবিবা, আপনি বলেছেন, অনেকগুলো কথা বলেছেন, আমি একটু যোগ করি। আমি বলবো, ইউ আর নট অনলি আ মাদার, ইউ আর এ ফাইটার, এবং ইউ আর এ গুড মোটিভেটর। আশা করি ওনার কথা থেকে আমি যেটা বলবো তার থেকে বেশি উপকৃত হবে ডক্টর লাবিবার কথা থেকে। হ্যাঁ, এখন আমি কোশ্চেনে চলে যাই। যে কোশ্চেনটা করেছেন যে 1.5 বছর বয়সে একটা শিশুর স্পিচ ঢিলে থাকে, আমি প্রথমেই একটু অন্যভাবে বলি যে আমরা কেন বুঝবো না? একটা শিশু তার জন্মের পূর্ব থেকেই তার মা ডক্টরের কাছে যাচ্ছেন, ভেরি ফার্স্ট স্টেজে। একটা শিশুর জন্মের দিন থেকে, একটা মানুষের যেদিন জন্ম হয় মৃত্যু পর্যন্ত ডক্টরের কাছেই আছেন, কিন্তু কেন সে ডায়াগনোসিস হচ্ছে না?
তা আমি বলবো সবাই তো ডক্টর সেলিনা সুলতানা না, সবাই তো ডক্টর লিওনা জাকারিয়া না। আমরা যদি ডক্টর সেলিনা সুলতানা কিংবা ডক্টর লিওনা জাকারিয়া হই, তাহলে আমাদের শিশুরা কখনোই 3.5 বছর পর্যন্ত ওয়েট করতে হবে না। একটা শিশু স্পিচ থেরাপিস্টের কাছে আসে অনেক পরে, তার বয়স যদি প্যারেন্টসরা খুবই বেশি কনসিয়াস হয় বা একদম সঠিক জায়গা থেকে তারা ইনফরমেশন পায়, তাহলে দেখা যায় 1.5 বছর 2 বছরের মধ্যে চলে আসে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে 3.5 বছরের পরে, ইভেন 4 বছর 5 বছর আরো বেশি হয়, অনেক সময় হয়। যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যখন একটা শিশু 3.5 বছরে চলে আসে, আসলে আমরা দুটো টার্ম ইউজ করি, যে একটা ডিলে, একটা ডিসঅর্ডার। ডিলেটা আমরা সবাই জানি যে ডিলে হচ্ছে ক্রোনোলজিক্যাল একটা সিকোয়েন্স মেনটেন করবে, যেটা ডিসঅর্ডারের ক্ষেত্রে না। তো 2 বছরে যে বাচ্চাটার যতটুকু ডেভেলপমেন্ট, আমি যতটুকু এফোর্ট দিলে যতটুকু ডেভেলপমেন্ট হতো, 3.5 বছরে সেটা আমার জন্য কিংবা প্যারেন্টসদের জন্য একটু বেশি টাফ হবে, একটু বেশি ডিফিকাল্ট হবে আর কি। তো সেক্ষেত্রে প্রথম যেই করণীয়টা আছে, আমাদের ডায়াগনোসিসকে স্পেসিফিক করা। অর্থাৎ আমরা কিন্তু ইন জেনারেল, প্লিজ ডোন্ট হার্ট, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, ইন জেনারেল সবাইকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে ফেলে দিচ্ছি, কিংবা অটিস্টিক বলছি, যে ও বাচ্চাটা অটিস্টিক, সে সেরেব্রাল পলসি, সে অটিস্টিক, সে এডিএসডি, সে অটিস্টিক, সে ডাউন সিনড্রোম, সে অটিস্টিক। কিন্তু আসলে বিষয়টা এটা না। একটা বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডিলে থাকতেই পারে, এটা কি ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, নাকি চাইল্ডহুড ল্যাঙ্গুয়েজ অ্যাফাসিয়া, নাকি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে যে সিমটমস গুলো আছে সেই সিমটমস, এটাকে আমাদের কনফার্ম করতে হবে। এটার কনফার্ম করার পরেই আমরা তাকে বলতে পারবো যে সে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে আছে। এখন যখন একটা বাচ্চা, একটা প্যারেন্টস যখন 3.5 বছরে একজন স্পিচ থেরাপিস্টের কাছে আসবে, তখন আমাদের ফার্স্ট কর্তব্য হচ্ছে তাকে পুরো সিনারিওটা বোঝানো। আমি কখনোই বলবো না যে আপনার বাচ্চা আর 6 মাসের মধ্যে কথা বলবে, আপনার বাচ্চা 6 মাসের মধ্যে একদম স্কুল গোয়িং বাচ্চা হয়ে যাবে, আপনি আমার কাছে আসেন, রেগুলার ডাবল সেশন নেন, সপ্তাহে 7 দিন আমার কাছে আসেন, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। আমি এটা বলবো যে আপনার বাচ্চার, অনেক সময় প্যারেন্টসরা আমাদের জিজ্ঞেস করে যে আমার বাচ্চা কবে কথা বলবে, আমার বাচ্চা কতদিন পরে কথা বলবে, কতদিন পরে নর্মালে চলে আসবে। আমি বলবো যে রিসার্চ এটা বলছে, রিসার্চ বলছে যে এই কাজগুলো করলে আপনার বাচ্চা 6 মাস পরে এই ডেভেলপমেন্ট আসতে পারে। পুরো যে ডেভেলপমেন্টের যে মাইলস্টোন গুলো আছে, ডক্টর সেলিনা বলছেন যে 3 মাসে সোশ্যাল স্মাইল করবে। তো এই সোশ্যাল স্মাইল, 6 মাসের মধ্যে ব্যাবলিং, তার প্রিভার্বাল স্কিল, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা প্ল্যাটফর্ম, একটা মূল ভিত্তি, যেটা যদি আমরা বলি যে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তখনই হবে যখন তার প্রিভার্বাল স্কিল গুলো আসবে, যখন তার সোশ্যাল স্মাইলের মতো জিনিসগুলো আসবে, যখন তার টু ওয়ে কমিউনিকেশন হবে। একটা বাচ্চা 6 মাস বাবা মা বলে, আবার 1 বছরেও বাবা মা বলে, দুটোর মধ্যে দুটো পার্থক্য আছে। এই জিনিসগুলো ফার্স্ট আমি একটা প্যারেন্টসকে বুঝিয়ে দিব যে আপনার বাচ্চার এই ক্ষেত্রে সমস্যা আছে, তার এই জিনিসগুলো প্রয়োজন, যেমন স্পিচ থেরাপি প্রয়োজন, যেমন অকুপেশনাল থেরাপি প্রয়োজন, আপনার বাচ্চার স্পেশাল এডুকেশন প্রয়োজন হতে পারে সামনের দিকে, আপনার জন্য কাউন্সিলিং দরকার হতে পারে। কারণ মায়েরা আসলে যখন আমরা অনেক সময় দিয়ে কথা বলি, তো তখন আমাদের নিজেদেরই খারাপ লাগে যে আমরা যদি ওই পর্যায়ে যদি আমরা থাকি, তাহলে আমরা স্পিচ থেরাপি বলেন, অকুপেশনাল থেরাপি বলেন, কোনোটাই অ্যাফোর্ড করতে পারবো না, সেই ধৈর্য আমাদের নাই। আমরা বাচ্চা থেকে যতটুকু
সময় দিচ্ছি সেখানে আমরা ধৈর্য হয়ে যাচ্ছি। যখন আমার বাচ্চা এটা হবে তখন সেই ধৈর্যটা আমার আসলে থাকবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। তো সেক্ষেত্রে প্যারেন্টস কে আমাকে ওভারঅল সিচুয়েশনটাকে বোঝানো যে আপনার বাচ্চার লেভেলটা কোথায় আছে, আপনার বাচ্চা 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে কোন লেভেলে যেতে পারে, এবং এটাও বোঝানো যে আমরা যদি এই কাজগুলো না আমরা একটু অপেক্ষা করি, নেটওয়ার্কের সমস্যা। আমাদের আমাকে কি শোনা গিয়েছিল এতক্ষণ আমি বলেছিলাম? না, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। আই এম এক্সট্রিমলি সরি, আমি কোথায় জানি ছিলাম, আমাকে যদি একটু আবার সুযোগ দিতেন না, আমি সরি ইন্টারনেটের জন্য আর কি। ডিসকানেক্ট হওয়ার আগে আমরা আসলে ঠিকমতো শুনতে পাচ্ছিলাম না এখান থেকে। আই এম ওই যে এক্সট্রিমলি বাচ্চা সরি। ব্যাপিং স্টেজের পর থেকে একটু ডিস্টার্ব করছিল। জি, আমি আমাকে সুযোগ দিলে আমি আবার বলতে পারি। হ্যাঁ, আর আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। তা আমি যেটা বলতেছিলাম যে একটা বাচ্চার 6 মাসের একটা বাচ্চার বাবা মা বলা, 1 বছরের একটা বাচ্চার বাবা মা বলার মধ্যে দুটো ডিফারেন্স আছে। তো এই কোশ্চেনটা আমাকে একটা ভাইবা জিজ্ঞেস করেছিল যে ডিফারেন্সটা বলেন। তো এটা ভেরি সিম্পল, যে 6 মাসের বাচ্চা, এটা আফ্রিকান বাচ্চা হোক, আমেরিকান বাচ্চা হোক, কিংবা বাংলাদেশি বাচ্চা হোক, সবাই দাদা মাম্মা এই শব্দগুলো বাই লেভেল সাউন্ড গুলো বলবে। কিন্তু 1 বছরের বাচ্চা যখন আপনাকে মা কিংবা বাবা ডাকবে তখন সে মিনিং বুঝেই বলবে। আসলে এই কনসেপ্ট গুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিতে হবে। আমাদের যেই কারিকুলামের মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু ডেভেলপমেন্টাল মাইলস্টোন নিয়ে যদি আরেকটু বিশদ আলোচনা থাকে তাহলে কি হবে, রুট লেভেল থেকে, রুট লেভেলে যারা কাজ করেন, যেমন টিচার, একটা প্রাইমারি স্কুলের টিচার যে হেল্পটা করতে পারবে সেটা আমি করতে পারবো না, কারণ ওই টিচার তাকে বলতে পারবে, রেফার করতে পারবে যে আপনার বাচ্চাতে এই সমস্যা আছে। একজন ডক্টর যে হেল্পটা করতে পারবে সেটা আমি করতে পারবো না, কারণ ডক্টরের কাছে বাচ্চাকে আপনি রেগুলার নিয়ে যাচ্ছেন, আমার কাছে তো আসছেন না, প্রয়োজনও নেই। কিন্তু ডক্টর যদি এই জিনিসটা জানে যে এই বাচ্চাটার 6 মাসের এই লেভেলটা থাকার কথা, 1 বছরে এই লেভেলটা থাকার কথা, তাহলে তার রেফারিংটা সুন্দর হবে এবং তখনই আমরা তাকে হাইয়েস্ট এফোর্ট দিতে পারবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যখন 3.5 বছরে আসবে তখন কি হবে, অলরেডি যখন 3.5 বছরে একটা বাচ্চা আসবে তখন আমরা ধরে নিই যে বাচ্চার ডেভেলপমেন্টাল বায়োলজিক্যাল এজ 3.5 বছর, কিন্তু ডেভেলপমেন্টাল এজটা কত সেখানে একটা কোশ্চেন থাকে। এখন বাচ্চা যদি তখন প্রিভার্বাল লেভেলে থাকে কিংবা তার কমে থাকে, তাহলে আমরা ফর এক্সাম্পল বাচ্চাটা থাকবে প্রিভার্বাল লেভেলে, তাহলে আমরা তাকে ধরি বাচ্চার বয়স 8 মাস কিংবা হাইয়েস্ট 1 বছর। 1 বছরে সিঙ্গেল ওয়ার্ড লেভেল চলে আসে মোটামুটি। হ্যাঁ, আমরা ধরে নেই যে বাচ্চার বয়স 8 মাস কিংবা 9 মাস হতে পারে আর কি। হ্যাঁ, এই যে গ্যাপটা আছে, প্যারেন্টসদেরকে বোঝানো যে আপনার বাচ্চার বয়স 3.5 বছর, অ্যাকচুয়ালি তার বয়স হচ্ছে 9 মাস। তাহলে বাচ্চা কত মাস পিছিয়ে আছে, আর বাচ্চা যত মাস পিছিয়ে আছে আমাদের এই পিছিয়ে থাকাটাকে মেক আপ করতে হবে আগামী 2 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে। 5 বছরের মধ্যে যদি আমরা মেক আপ করার চেষ্টা করতে পারি তাহলে কি হবে, যে বাচ্চা তারপরে স্কুল গোয়িং, যে আমরা যে টিপিক্যাল এই যে বাচ্চাদেরকে দেই স্কুলে, সেটা হয়তো সেখানে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। কিন্তু আমরা এটা কখনোই বলবো না যে আপনার বাচ্চা 100% আগামী 1.5 বছর পরে স্কুলে যাবে। এখানে বাচ্চার মায়েকে কিংবা বাবাকে
ওভারঅল সিনারিওটা বুঝিয়ে বলাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় প্যারেন্টসরা মিসগাইড হয় যে আমি এখন স্পিচ থেরাপি করব নাকি কয়দিন পরে করব, আমি কি এখন অকুপেশনাল থেরাপি শুরু করব নাকি 1 বছর পরে শুরু করব। কিন্তু আমরা যেটা বলি বাচ্চাকে, আপনি সাইমultaneously সবগুলো সার্ভিস, স্পিচ থেরাপি হোক, অকুপেশনাল থেরাপি হোক, ইভেন আমরা বাচ্চাকে স্কুলেও যাওয়ার পরামর্শ দিই 3.5 বছর হোক, সেটা 3.5 বছরে, কারণ সেখানে তার পেয়ার গ্রুপ আছে। সেই গ্রুপের সাথে যখন তার ইন্টারাকশন হবে তখন তার সোশ্যাল স্কিল গুলো বাড়বে। বাচ্চারা কি করে শেখে? আমি সারাদিন যদি বলি যে এটার নাম কি, কলম, বলো কলম কলম কলম, সারাদিন, কিংবা আমি সারা রাত, আমি 24 ঘন্টা আমি বলে আমার গলা শেষ হয়ে যাবে, কিন্তু বাচ্চা এটা বলবে না আনটিল বাচ্চা এটা তার ব্রেনের মধ্যে ইনপুট দিবে, দেন তার ল্যাঙ্গুয়েজ আউটপুটটা হবে। এখন বাচ্চার ব্রেনে আমি এটা কিভাবে ইনপুট দিব? বাচ্চাকে আমরা কিভাবে শেখাই? ভিজুয়াল শিডিউল ইউজ করি, ভিজুয়াল জিনিস ইউজ করি। দেখো তো বাবু, কলম কোনটা? এটা কলম। হ্যাঁ, দুটো জিনিস দেই। ফর এক্সাম্পল, এটা একটা কলম, আমার হাতের কাছে একটা চাবি আছে, এখন আমাকে চাবিটা দাও, চাবিটা দাও তো আমাকে। হ্যাঁ, যখন সে চাবিটা দিবে, আমি তার যেই নাম্বার অফ অবজেক্ট যখন আমি বাড়িয়ে দিব, যখন সে আমাকে কনফার্ম করে বলতে পারবে 3টার মধ্যে থেকে 4টার মধ্যে থেকে, তখন দেখা যাবে যে বাচ্চাটা অটোমেটিক সে কলম শব্দটাকে প্রোডাকশন করছে। অনেক ক্ষেত্রেই সেটা হয়, কারণ বাচ্চা কি করছে, তার ব্রেনের মধ্যে তো তার যে ল্যাঙ্গুয়েজটা ঢুকে গেছে। এখন বাচ্চার ব্রেনের মধ্যে ল্যাঙ্গুয়েজই নাই, সে কথা কিভাবে বলবে? এই ক্ষেত্রে আমি স্পিচ থেরাপিস্ট হিসেবে আমি স্পিচ নিয়ে মোটেই কনসার্ন না। আমি কনসার্ন হচ্ছে সবসময় ল্যাঙ্গুয়েজ নিয়ে, অর্থাৎ বাচ্চার আমি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে দিব। স্পিচ বাসায় তার মা আছে, তার বাবা আছে, তার দাদা দিদা আছে, তারা তার স্পিচ প্রোডাকশন নিয়ে আসতে পারবে, কিন্তু আমাকে তার ল্যাঙ্গুয়েজের বেস লাইনটা তৈরি করে দিতে হবে। এই ক্ষেত্রে আমি প্যারেন্টসদের, আপনি যে কোশ্চেনটা আমাকে করছেন যে আমার কি ভূমিকা, আমার ভূমিকাটা হচ্ছে তার প্রথমে তার ল্যাঙ্গুয়েজটাকে ইনপুট দেয়া, কিভাবে দেয়া যায় সেই টেকনিক্স, সেই প্রসিডিউর, সেই সিস্টেমকে তার ফ্যামিলিকে, সেই সিস্টেম, পুরো সিস্টেমটাকে তার ফ্যামিলিকে ইনপুট দেয়া। অর্থাৎ তার সাথে যারা কাজ করে, আমি কাজ করি সপ্তাহের মধ্যে 3 দিন 1 ঘন্টা করে। 1 ঘন্টাও সময় আমি দেই না, 45 মিনিট সময় দিয়ে বসে থাকি। 40 মিনিট সময় দিয়ে আমি বাকি সময়টা আমি বসে থাকি। আমার ভালো লাগে না, খুব কষ্ট হয় আসলেই। কিন্তু একটা বাচ্চার সাথে কাজ করা, ফর এক্সাম্পল, অনেক সময় আমাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এই ড্রেস আপ নিয়ে কিভাবে কাজ করবেন, কিন্তু কিছু করার নেই। এখানে বাচ্চার সাথে যখন আমি কাজ করতে যাবো তখন আমাকে শুয়ে পড়তে হবে, বসে পড়তে হবে, আমাকে গান গাইতে হবে, ড্রেস সাইজ ডাজন্ট ম্যাটার। তো সেক্ষেত্রে আমি যখন টোটাল ফ্যামিলিকে যখন এডুকেট করতে পারবো, তখন দেখা যাবে যে আমার যে কাজটা 1 ঘন্টার কাজটা তারা 24 ঘন্টা ইনপুট দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে যখন ইনপুট দেবে, তখন আমার থেকে 1000 গুণ সেই বাচ্চাটার বেশি ডেভেলপমেন্ট হবে। কিন্তু এখানে একটা ভেরি স্যাড একটা জিনিস, যে অনেক সময় আমাদের এখন ন্যানো ফ্যামিলি, কর্মজীবী মায়েরা কিংবা বাবারা সময় পান না। এটা আমাদের জন্য খুব খারাপ লাগে। সময় না পাওয়ার কারণে কি হয়, যে বাচ্চাটাকে যেই বাসার যে সাপোর্টিং যারা লোক থাকে তাদের কাছে দিয়ে যান, অফেন একটা টিভি, একটা মোবাইল ফোনের মাধ্যমে এঙ্গেজ করে রেখে যান, যার কারণে বাচ্চাটার যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেটা সঠিক সময় হয় না, এবং এটা একটা সময় ডিসঅর্ডারে রূপান্তরিত হয়, এবং একটা সময় ফ্যামিলির জন্য অনেক বড় একটা ইস্যু হয়ে যায় আর কি। তো আমার ডিসকাশনের অনেক সময় নিয়ে ফেললাম, এতটুকুই ছিল। আশা করি সামনে কোশ্চেন আসলে আমরা আরো আহ, কথা বলতে পারবো। আমার পরে আরো 2জন গেস্ট আছে, এখন আশা করি তাদের কথা বলা উচিত। আচ্ছা, এবার আমরা মঞ্জিয়া মোশতাকের কাছে শুনবো। মঞ্জিয়া মোশতাক, আপনি তো মায়াতে মেন্টাল হেলথ কাউন্সিলর হিসেবে কর্মরত আছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন অটিজমে আক্রান্ত টিনেজ বয়সীদের মানসিক সমস্যা নিয়ে। যে কোনো টিনেজ বয়সের বাচ্চাদের অনেক রকম সমস্যা থাকে, বাবা মায়ের সাথেও বিভিন্ন বিষয়ের মতমিল হয় না। এই বয়সের একটা অটিস্টিক শিশু আরো বেশি সমস্যায় থাকে, যেহেতু সে মনের ভাব প্রকাশ করতে পারে না। বয়সন্তীকালের অটিস্টিক শিশুর আচরণগত এবং মানসিক সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করে সাহায্য করা যাবে? ওকে, অসংখ্য ধন্যবাদ। মায়াতে আমরা এই ধরনের প্রচুর কোয়েশ্চেন পেয়ে থাকি বাবা মার কাছ থেকে। যেটা হয় যে আমরা হয়তো বাচ্চাদেরকে নিয়ে কথা বলছি, কিন্তু যে বয়সন্তীকালে যে কিশোর বা কিশোরী রয়েছেন যাদের আসলে অটিজম আছে বা কোনো স্পেশাল নিড, মানে বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন, তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন ধরনের আমরা কোয়েশ্চেন পেয়ে থাকি মায়াতে। যদি আমি একটু ভাগ করে করে বলি, যেমন একটা হচ্ছে যে বয়সন্তীকালে কিন্তু সবারই একটা চেঞ্জ আসে, সেটা শারীরিক কিছু চেঞ্জেস আসে আমাদের,
হ্যাঁ, ছেলেদের মেয়েদের ক্ষেত্রে মানসিক কিছু চেঞ্জেস আসে, আমাদের চিন্তার জায়গায় কিছু চেঞ্জ আসে, আমাদের দেখা যায় যে, এবং আমাদের এই সময়টাতে হয়তো ফ্রেন্ডস, সোশ্যাল কমিউনিকেশন এই জায়গাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ, এবং বডির যে চেঞ্জেস গুলো আসে এটার সাথে মানিয়ে নিতে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে অ্যাডোলেসেন্ট বাচ্চারা। তো যেটা হয় যে যখন একটা সন্তানের অটিজম আছে, তো ওর ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা মনে করি যে যার অটিজম আছে ও হয়তো অনুভব করতে পারে না, যে এটা কিন্তু একটা খুব ভুল ধারণা। হ্যাঁ, যে ও হয়তো এক্সপ্রেশনের জায়গাটাতে ডিফিকাল্টিস হয়, কিন্তু ও কিন্তু আমাদের মতো করেই ওর লো সেলফ কনফিডেন্স কাজ করতে পারে, কখনো কখনো খুব অ্যাংশাস হয়ে যেতে পারে, ওর বডির সাথে কি কি ধরনের চেঞ্জেস আসছে, কখনো হয়তো ও ডিপ্রেশনের ভিতর দিয়ে যেতে পারে, অথবা স্যাডনেস হতে পারে ওর। হ্যাঁ, তো অনেক রাগ হয়ে যায় ওরা, তো অনেক ধরনের আবেগ কাজ করে, যেহেতু প্রপারলি এক্সপ্রেস করার জায়গাটাতে ডিফিকাল্টিস ফেস করে। সো মোস্টলি অনেক সময় আমরা মিসআন্ডারস্ট্যান্ড করি যে ও এরকম করছে কেন, বা ওর বিহেভিয়ার গুলাকে তখন আমরা হয়তো থাকে না যে আমরা বলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা রং। আসলে আমি বলবো যে এটা ওদের কোনো ভুল আচরণ না। হ্যাঁ, ওরা ওদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসেবে ওদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী ওরা পৃথিবীর সাথে কোপ করছে। তো এই জায়গাটাতে যেটা হয় যে যদি এবং এই জায়গাটাতে যেটা বারবার করে আপনাদের সবার কথায় চলে এসেছে যে বাবা মার প্রপার এডুকেশনটা ইম্পর্টেন্ট। বাবা মা যদি জানেন যে বয়সন্ধিকালে আসলে বাচ্চাদের কি কি ধরনের পরিবর্তন হয়, হ্যাঁ, এবং এই পরিবর্তনগুলোর সাথে কোপ করতে কিন্তু সবারই আসলে ডিফিকাল্টিস হয়। তো সেই জায়গাটাকে যদি একটু জানেন, বয়সন্ধিকালের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি হয় এবং কিভাবে আসলে এই চেঞ্জেস গুলোর সাথে কোপ করতে বাবা মা হেল্প করতে পারেন, তাহলে যেটা হবে যে বাচ্চার ডেভেলপমেন্টটা কিন্তু সুন্দরভাবে হবে। সো অফকোর্স যেটা আমি বলবো যে একটু খেয়াল করা, আপনার সন্তান যখন কোন বয়সের সাথে সাথে তার যে চেঞ্জেস গুলো হচ্ছে সেটার সাথে সে কতটুকু আসলে কোপ করছে বা কমফোর্টেবল আছে। তার অবাচনিক অঙ্গভঙ্গি, যেটাকে আমরা বলি নন ভার্বাল কিউজ, ও হয়তো মুখ দিয়ে অনেক কিছু বলতে পারছে না, কিন্তু ওর চোখের চাহনি, ওর হাতের মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, ওগুলো কিন্তু বলে দিবে আপনার সন্তান ভালো আছে কি নেই। হ্যাঁ, তো সেগুলোকে অ্যাড্রেস করাটা খুব ইম্পর্টেন্ট। একটু খেয়াল করা যে আপনার সন্তান কোন কোন জায়গাগুলোতে কমফোর্টেবল ফিল করে, কোন কোন জায়গাতেও আনকমফোর্টেবল ফিল করে, কোথায় কোথায় ও ট্রিগার্ড হয়, কোন কোন জিনিসে ও বিরক্ত হয়ে যায়, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। হ্যাঁ, এবং অফকোর্স বাবা মার জন্য এটা খুব বড় একটা রেসপন্সিবিলিটি, এট দ্য সেম টাইম চ্যালেঞ্জিং। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমরা একটু বাবা মা হিসেবে, যেটা নুশাত আপু শেয়ার করেছেন বা আপা শেয়ার করেছেন, যে একসেপ্টেন্সটা আমরা যদি একসেপ্ট করে নেই যে এটা একটা কন্ডিশন, এটা কোনো থাকে না যে এটা কোনো দোষ না বা এটা কোনো রং কিছুর জন্য হচ্ছে, অবশ্যই সেটা না। আমরা যদি একসেপ্ট করে নিই এবং আমরা নিজেদের টেক কেয়ার করি, আমি যখন একটা বাচ্চার অ্যাংজাইটিকে অ্যাড্রেস করতে যাব, ডেফিনেটলি আমাকেও কিন্তু রিল্যাক্সড হয়ে অ্যাড্রেস করতে হবে। কিন্তু যেরকম আমরা খুব বিভিন্ন গবেষণা দেখা গেছে, ইভেন বাংলাদেশেও বিভিন্ন গবেষণায়, যে মায়েদের ভিতরে কিন্তু বিষণ্ণতা কাজ করে যাদের অটিস্টিক চাইল্ড রয়েছেন। হ্যাঁ, তো আমি বলবো যে একটু আপনার অ্যাডোলেসেন্ট বাচ্চার জায়গাটা একটু সেন্সিটিভ হবে, ওর জায়গাগুলো বুঝতে গেলে আপনাকে রিল্যাক্সড হয়ে ওর সাথে কমিউনিকেট করতে হবে, এবং ওর ইমোশনাল যখন টার্মাল গুলো হচ্ছে তখন ওর সাথে যে আপনি আছেন এই অ্যাসুরেন্সটা দেয়া। সো ও যত বেশি মেন্টালি রিল্যাক্সড ফিল করবে এবং ওকে আপনি যতটা একসেপ্ট করবেন ততটাই কিন্তু ও নিজেকে একসেপ্ট করে নিবে। হ্যাঁ, ওই যে চারপাশে দেখা যে ওর এক্সপেরিয়েন্স, ওর অ্যাক্টিভিটিতে আমরা সবাই খুব আইব্রো কুচকে দেখছি বা বিরক্ত হচ্ছি, ওর ভিতরে কিন্তু সেলফ ডাউট হয়, ওর ভিতরে কিন্তু অনেক ধরনের থটস কাজ করে যেটা হয়তো এক্সপ্রেস করতে পারে না। সো ওকে আমরা যদি রেসপেক্টফুলি, শ্রদ্ধার সাথে গ্রহণ করে নেই, তাহলে কিন্তু আমরা ওদেরকে খুব সুন্দর করে অ্যাড্রেস করতে পারবো ওদের নিডগুলো। ধন্যবাদ। আচ্ছা, সবার শেষে ডাক্তার সেলিনা আপার কাছে আমার আরো অনেক সময় শোনা যায় ডাক্তারের কাছে গেলে ঘুমের ওষুধ এবং ভিটামিন, ফাইবার বা বিশেষ তেল ইত্যাদি প্রেসক্রাইব করা হয়। অনেক সময় অল্টারনেটিভ মেডিসিন দেন, অথবা অনেক সময় শরীরে বিভিন্ন ধাতুর পরিমাণ, কিছু কিছু ক্ষেত্রে কপার, ম্যাগনেসিয়াম, লেড এগুলো পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়। সে ব্যাপারে কিছু জানতে চাচ্ছি। আরেকটা বিষয়ও জানতে চাই, সেটা হলো অনেক অভিভাবক ডাক্তারদের অ্যাভয়েড করেন।
এতে বাচ্চার শারীরিক যেমন জেনেটিক সিনড্রোম, কানে সমস্যা বা এপিলেপসি এগুলো ডায়াগনোসিস হয় না। সেগুলো ডায়াগনোসিস হলে হয়তো বাচ্চাটি আর্লি এজে একটা ইন্টারভেনশন প্ল্যান করে কাজ করা যেত। এই বয়সেও একটু বলবেন, সরি এই বিষয়েও একটু বলবেন। ধন্যবাদ সাবরিনা। আসলে তোমার প্রশ্নটার কয়েকটা অংশই আছে। প্রথম যে অংশটা, আমরা একটু ডায়াগনোসিস নিয়ে কথা বলি। সরি। তো আমরা ফার্স্টে ডায়াগনোসিস যেটা আমরা প্রথমেই আমরা দেখি যে জায়গাটা, হিস্ট্রি টেকিং। ফ্যামিলি হিস্ট্রি একটা বিশাল ব্যাপার। ফ্যামিলির যে কয়জন মেম্বার থাকে প্রত্যেকের কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করি যে বাচ্চাটা আসলে কোন জায়গায় ডিফিকাল্টিসটা আছে, কোন জায়গাটা তাদের কাছে আসলে মনে হচ্ছে যে এটা আসলে ঠিক স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বলে না। এই ব্যাপারটা গুলো আমরা আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। এবং ফার্স্ট যেটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি যে DSM-5 যেটা আসলে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল হেলথ, এটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন দ্বারা অ্যাপ্রুভড একটা ডায়াগনস্টিক একটা অ্যাসেসমেন্ট টুল। এটা যেটা হচ্ছে আমরা অটিজম সরি এসডির যখনই এটা নিয়ে আমরা আলোচনা করি তখনই আসলে আমরা দেখি যে তার সোশ্যাল এবং কমিউনিকেশনে, সোশ্যাল ইন্টারাকশন এবং কমিউনিকেশন এবং রিপিটেটিভ বা রেস্ট্রিকটিভ বিহেভিয়ার, এই তিনটা জায়গাতেই আসলে সমস্যাগুলো হচ্ছে। তো যেহেতু সোশ্যাল এবং কমিউনিকেশনের প্রবলেমগুলো হচ্ছে, তো ফ্যামিলি আসলে ফার্স্ট আইডেন্টিফাই করতে পারে বাচ্চাটার যে এই জায়গাগুলো, বিভিন্ন পার্টিতে নিয়ে গেল, কোনো জায়গায় বেড়াতে নিয়ে গেল, তখন যে রেস্ট্রিকটিভ যে তাদের মুভমেন্ট গুলা, বিহেভিয়ার গুলো, সেগুলো চলে আসে। তারপরেও যে জিনিসটা হয় যে কিছু টেস্ট আসলে আমরা করি, কিছু এগুলো রুটিনলি আসলে করা হয়। কপার লেভেল দেখা হয়, ম্যাগনেসিয়াম দেখা হয়, 24 আওয়ার্স ইউরিন স্যাম্পলে কপার লেভেল দেখা হয়। তারপরে হচ্ছে যে জিনিসটা হচ্ছে এমআরআই, নিউরোলজিক্যাল ইমেজিং যে টেস্টটা আছে, তারপরে ইইজি পরীক্ষা, এবং কিছু নিউট্রিশনাল ইভ্যালুয়েশনও আমরা করে থাকি সাধারণত। তো যখনই আমরা DSM-5 বা তার গাইডলাইন ফলো করি, তার সাথে আমাদের একটা অবজারভেশনাল একটা স্টাডি বা অবজারভেশনাল স্ক্রিনিং চলে আসে যে আসলে বাচ্চার প্যারেন্টসরা বা ওদের কেয়ার গিভার বা ফ্যামিলি মেম্বার্সরা যে কথাগুলো বলবেন, তার সাথে আসলে আমার বাচ্চার অ্যাক্টিভিটিসও আমার তখন দেখতে হয় যে তার সাথে সবকিছু মিলছে কিনা। আর একটু অ্যাডাল্ট স্টেজে যখন বাচ্চা আসে, অ্যাডাল্টসটা খুব অ্যাপ্লাই করা হয় আমাদের দেশে। এটা হচ্ছে অটিজম ডায়াগনস্টিক অবজারভেশনাল স্কেডিউল। আর কিছু ক্ষেত্রে আছে জেনেটিক টুলস, যেগুলো আমেরিকা বা অন্যান্য দেশে হয়, আমাদের দেশেও কয়েক জায়গায় হচ্ছে, বিএসএ এমএমইউ ওরাও প্র্যাকটিস করছেন। তো এখন পর্যন্ত এগুলো সবই আসলে আমার কালেক্টেড ডাটা। আসলে প্রায় 100 জিনস আইডেন্টিফাই হয়েছে যে তারা রেসপন্সিবল, আসলে বিভিন্ন কোনো না কোনো ভাবে রেসপন্সিবল এইসব ডিফিকাল্টিস এর জন্য। তার মধ্যে থেকে এরকম না, আমরা ওইভাবে বলতে পারি না যে এই জিনটাই এটা করেছে। তো তারা সবসময় মিউটেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে পরিবর্তন যাকে বলা হয়। যেমন আমাদের দেশে কি বলবো, বিশ্বে করোনা এসেছে, আমাদের দেশেও এসে গেছে, বাট দেখা গেছে যে এর মধ্যে সে কতগুলো স্ট্রেন, কত তার চারিত্রিক যে প্রকাশটাকে সে কত ভাবে বিভিন্ন রূপে নিয়ে গেছে, আমরা আসলে আইডেন্টিফাই করতেও পারছি না, বলা মুশকিল হবে, বাট একটা সেরে উঠতে পারি না আর একটা আমাদের কাছে চলে আসছে, এরকম ব্যাপারটা। তো যেহেতু সবকিছুই, সব ডায়াগনস্টিক সবকিছুই হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টাল, বা এখনো আমরা যেমন প্রথমেই বলি এক্সাক্ট কজ আমরা এখনো জানছি না কি কারণে আসলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা কি কারণে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে এই অটিজমের এই কারণগুলো কি কি, বা প্যারেন্টসদেরকে ওভাবে বলতে পারছি না, আমরা জাস্ট আইডিয়া করছি যে এই জিনিসগুলো আসলে তাদের ডিফিকাল্টিস গুলো আনার পিছনে দাঁড়িয়ে থাকতে পারে। তো যেহেতু রিসার্চ লেভেলে আছে, তো এক্স্যাক্টলি ওভাবে আসলে আমাদের বলা উচিত হবে না বা ঠিক না। আচ্ছা,
দ্বিতীয় অংশটার মধ্যে ছিল হচ্ছে যে ঘুমের ওষুধ, ভিটামিন, অল্টারনেটিভ সাপ্লিমেন্ট। আচ্ছা, ঘুমের ওষুধ ঠিক বলতে না, মেডিসিন যেগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি তার মধ্যে হচ্ছে রেসপিরিডন। এটা FDA অ্যাপ্রুভড একটা সেকেন্ড জেনারেশন একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এর সাথে আরো অনেক গ্রুপের আছে, সিমিলারিটি আছে, যেমন এরিপ্রিপ্রাজল, তারপর হচ্ছে ক্লোজাপিম, হ্যালোপেরিডল, এগুলো। তো হচ্ছে এগুলো FDA অ্যাপ্রুভড ড্রাগ। তো প্রথম যে সেন্টেন্সটা এখানে ওই একটা সেন্টেন্সই আসে যে হচ্ছে মেডিসিন ডাজন্ট কিউর অটিজম, ঠিক আছে? তাহলে হবে যে কেন আমরা বলছি, কেন দিচ্ছি, আমাদের ডাক্তারদের কাছে গেলেই আমরা কেন প্রেসক্রাইব করি এগুলো, ড্রাগ, ভিটামিনস, সাপ্লিমেন্ট, আদার্স যত কিছু আছে, ফাইবার মানে অয়েল, এগুলো কেন আমরা বলছি? আচ্ছা, ফার্স্ট আমরা ড্রাগের কথায় আসি। যে ড্রাগটা আসলে দেওয়া হয়, ওখানে আমাদের একটা হিস্ট্রি একটা ব্যাপার থাকে। প্যারেন্টসরা এসে বলছে তার হাইপার অ্যাক্টিভিটি, তার চ্যালেঞ্জিং বিহেভিয়ার, মানে বাইটিং, পিঞ্চিং, হ্যাঁ, এগুলো তার বেড়ে যাচ্ছে, রেস্টলেসনেস, ঘুম হচ্ছে না, স্লিপ ডিসঅর্ডারের প্রবলেম গুলো আছে, এগুলো এগুলো তখন আসলে কিছু হলেও আমাদেরকে আসলে অ্যাপ্লাই করতে হয়। আর অ্যাপ্লাই করার পরে যেটা হয়, বাচ্চার মধ্যে কিছু ড্রাউজিনেস, একটু ঘুমঘুম ভাব, একটু নিস্তেজ ভাব চলে আসে। তো প্যারেন্টসদের আসলে আসলে তো আমরা বাবা মা, আমাদের এদিকেও প্রবলেম কোয়ারি থাকে, ওদিকেও কোয়ারি থাকে যে আমরা আসলে কোন দিকে যাব। তো আমরা আমাদের ফিজিশিয়ান বলেন, থেরাপিস্ট বলেন, আমরা যে বা যেখানেই আছি না কেন, আমাদের সবসময় হাসি মুখে কথা বলতে হয়, এবং কথা হচ্ছে যে পুরো অ্যাটেনশনটাই ওদের দিতে হয়, ওদের রাগটাকেও মেনে নিতে হয়, ভালো লাগাটাকেও মেনে নিতে হয়। যেমন রাগটা হচ্ছে যে যখন মেডিসিন ওরা এসে বলছে যে আমার বাচ্চা অস্থির, এই করছে, চ্যালেঞ্জিং বিহেভিয়ার গুলো আসছে, আমরা কিন্তু আমাকে ওকে কিছু মেডিসিন দেন যেন ও এরকম করে। তখন আমাদের আসলে অ্যাজ এ ফিজিশিয়ান, থেরাপিস্ট, ফার্স্টই বলা উচিত যে মেডিসিন অ্যাপ্লাইয়ের আগে আসলে আপনাদের প্যারেন্টসদের একটা ভালো একটা রোল আছে, একটু সামনে নিতে হবে। আগে বিহেভিয়ার, প্রতিটা বিহেভিয়ারই আসলে ইটস এ ফর্ম অফ কমিউনিকেশন। মানে বাচ্চা তার এক একটা বিহেভিয়ার দিয়ে তার এক একটা কমিউনিকেশন বুঝায় যে তার কোথাও না কোথাও একটা ডিফিকাল্টিস আছে, এবং সেই ডিফিকাল্টিসটা সে বলতে পারছে না ঠিক মতো। তো যখনই বাচ্চা একটা হাইপার এরকম অস্বাভাবিক একটু কিছু করছে, তখনই আসলে আমরা একটু প্যারেন্টসদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যে কেন বাচ্চা করছে, এটাকে ফার্স্ট আইডেন্টিফাই করেন, দেন সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। যদি তারপরও না হয়, তখন আমরা মেডিসিনটা প্রেসক্রাইব করব। আর মেডিসিন গুলো দেওয়ার আগেও আমরা এটা একটু কাউন্সিলিং করে দিব যে এগুলোর এই সাইড ইফেক্ট আছে। আর ভালো যেটা হয়, প্রতিটা থেরাপি বলেন, আমাদের থেরাপিস্ট একজন ভাই আছেন, খুব ভালোভাবেই জানেন, খুব সুন্দর করে বললেন, বুঝিয়ে বললেন আমাদেরকে প্রতিটা জিনিস। তো ভাইয়া ভালোভাবেই জানেন যে থেরাপিস্ট ভাইরা বা বোনরা যখন বা আমরা যখন একটা বাচ্চাকে নিয়ে কাজ করি, অবশ্যই বাচ্চাকে সেটা গ্রহণ করতে হবে। বাচ্চা যদি অস্থির থাকে, ছোটাছুটি করে, বাচ্চা যদি এদিক ওদিক মুভ করে, বাচ্চাকে আমি ধরতেই পারছি না, সে চ্যালেঞ্জিং বিহেভিয়ার গুলো শো করছে, আমি বা ফিজিশিয়ান বা থেরাপিস্ট কেউই আসলে বাচ্চাটাকে সেরকমের ফ্রুটফুল কিছু দিতে পারবো না, কারণ সে তো আমার থেরাপিটা নিতেই পারবে না, রিসিভ করার তার কোনো ক্ষমতাই নেই। তো দেন আমরা প্রেসক্রাইব করে থাকি এই জাতীয় মেডিসিন, অ্যান্টিসাইকোটিক এই মেডিসিন গুলো, যে একটু বাচ্চা একটু কাম ডাউন হোক, দেন আমরা থেরাপি গুলো দিব, বাচ্চা খুব সুন্দর করে রিসিভ করবে। সে তার সোশ্যালাইজেশন যে ব্যাপারগুলো আছে, সোশ্যালি সে ইনভলভ হতে পারবে, পার্টিতে সে অ্যাটেন্ড করতে পারবে, স্কুল প্রোগ্রাম গুলো খুব ভালো কাজ করবে। আর হচ্ছে বাচ্চা নিজেও একটু কমফোর্ট জোনে থাকবে, এবং তার লার্নিং যে প্র্যাকটিসটা সেটাও অনেক ভালো হবে। ইদানিং যেটা প্র্যাকটিস হয়, খুব হাই ডোজের ভিটামিন ডিটা দেওয়া হয়, তারপর মিথাইল ভিটামিন B12 যেটা, সেটা দেওয়া হয়, তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামও দেওয়া হয়। এগুলো সবই হচ্ছে এর জন্য ডক্টররা আসলে একটু ল্যাব টেস্টটা করিয়ে নেন
যে সেটার মাত্রা মানে উইদিন রেঞ্জের মধ্যে আছে না কম বেশি আছে। কারণ যদি কম থেকে থাকে দেখা যায় যে অবশ্যই সেটা ওই যে মানে ডেভেলপমেন্টাল ডিলে বা ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো ডিলে করার জন্য অনেকাংশে সেগুলো দায়ী থাকে, যেমন ম্যাগনেসিয়াম, কপার এগুলো বলে। আবার আয়রনের ডেফিসিয়েন্সির জন্য যেমন তাদের থিঙ্কিং এবিলিটি কমে যায়, সোশ্যালাইজেশনের পাওয়ারটা কমে যায়, ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো ডিলে হয়। এই যে জিনিসগুলো এতক্ষণ ধরে আমি বললাম সবকিছুই কিন্তু আসলে আন্ডার রিসার্চ, এখনো রিসার্চ লেভেলেই আছে। তবে হয় কি কিছু পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে বলে সবাই আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি যে কিছুটাও যদি বাচ্চা রেসপন্স করে তাহলে ভালো হয়। এর সাথে অনেক ডক্টর অ্যাড করেন অয়েলের কথা যেটা বললেন, ল্যাভেন্ডার অয়েল চুজ করেন অনেকে, বিভিন্ন ধরনের কথা। তো এগুলো আসলে প্রত্যেকে প্র্যাকটিসের ক্ষেত্রে পার্সোনাল কিছু ব্যাপার থাকে, পার্সোনাল কিছু থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল লাইফ দুটো ডিফারেন্ট, ঠিক আছে? আমি আসলে আমার পেশেন্টের কাছ থেকে কোনটায় বেনিফিট পাচ্ছি, 10টা বাচ্চাকে কি দিয়ে কোন রেজাল্টটা পাচ্ছি সেটা শুধুমাত্র আমিই বুঝবো, একজন থেরাপিস্টই বুঝবেন, ঠিক আছে? তো এগুলো কিছু পার্সোনাল ইস্যু থাকতে পারে, মতভেদ থাকতে পারে, তো ইটস ফাইন। যেমন ফাইবারের ব্যাপারে আমরা বলি যে গ্লুটেন ফ্রি খাদ্য দিতে বলে, তারপর হচ্ছে কর্ন ফ্রি দিতে বলে, সুগার ফ্রি দিতে বলছে অনেকে। হ্যাঁ, তো যেহেতু সবকিছু রিসার্চের আন্ডারে আছে, আমরা প্যারেন্টসদের এটাও বলবো যে এখনো কোনো কনফার্ম কোনো রেজাল্ট আসেনি, বাট এগুলো বলছে আমাদের যারা সায়েন্টিস্ট তারা বলছে এগুলো যত কম খাওয়া যায় তত বেটার ফিল করবে। তাহলে দেখা যায় যে বাচ্চা অনেকটা ইমপ্রুভ করতে পারে, কারো বাচ্চা করতেও পারে, কারো বাচ্চা নাও করতে পারে। এটা একটা, এটাই সত্যি আর কি। আর তোমার প্রশ্নের তৃতীয় অংশটা হচ্ছে গিয়ে জেনেটিক যে সিনড্রোম, তারপরে কেয়ার প্রবলেম, তারপর এপিলেপসি, আমি যদি ডক্টরের কাছে নাই যাই, একজন ফিজিশিয়ান, তার পেডিয়াট্রিশিয়ান, আমাদের থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট ভাই খুব মূল্যবান একটা কথা বললেন, যে আসলে আমাদেরকেই জানতে হবে যে আমরা কোথায় কাকে পাঠাবো। আমাদের কি মানে হচ্ছে আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার, আমাদের কি জানতে হবে সে আমি ডক্টর হই, সে আমি থেরাপিস্ট হই, সে আমি কি প্যারামেডিক্স লেভেলে হই, হেলথ কমপ্লেক্সে আমি জব করি, যাই করি না কেন আসলে আমাদের কি জানতে হবে যে বাচ্চাটাকে আমি কোথায় পাঠাবো, কার কাছে পাঠাবো। প্রথমেই ফাইন্ড আউট করতে হবে যে তার ডিফিকাল্টিসটা কোন জায়গাতে থেকে শুরু হচ্ছে। জেনেটিক কাউন্সিলিং সিনড্রোম যেটা, ওই যে ডাউন সিনড্রোম যে ব্যাপারগুলো আসে, ওটাকে তো আমরা আসলে সবকিছুর মধ্যে, ওই যে একটু আগে বললেন যে সবকিছুকে আমরা অটিজমের মধ্যে তো ফেলে দিতে পারবো না। ওখানে জেনেটিক স্ক্রিনিংটা করলে আসবে যে তার একটা এক্সট্রা কপি, একটা 21 ক্রোমোজোম আছে তার ইসে। হিয়ারিং প্রবলেম যদি থাকে, একজন ইএনটি স্পেশালিস্ট বুঝতে পারবেন যে এই বাচ্চাটার কানের সমস্যা, তার ডিফিকাল্টিসটা কানে, তার ডিফিকাল্টিস সোশ্যালাইজেশনে না, তার ডিফিকাল্টিস কমিউনিকেশন বা এনভায়রনমেন্ট থেকে তার কোনো নিতে কোনো প্রবলেম হচ্ছে না। তো কানটি যদি আমি ঠিক না করি তাহলে তো আসলে সেই বাচ্চাকে আমি যতই ও মেডিসিন দেই, এই গাইডলাইন দেই, লাভ হবে না। এপিলেপসি হচ্ছে গিয়ে এটাও একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। বাচ্চার জন্মের সময় যদি তার অক্সিজেন সাপ্লাই কম হয়, অথবা ব্রেনের কোনো ইনফেকশন থাকে বা ব্রেন কোনো ইনজুরি থাকে, এগুলো হতেই পারে। তো তার জন্য এটা আসলে এপিলেপসি যেটা করে হচ্ছে সিজার কনভালশন, খিঁচুনির করে, তার জন্য তাকে সেই লেভেলের ওষুধই দিতে হবে যাতে খিঁচুনিটা না হয়। কারণ বাচ্চার একদিকে খিঁচুনি হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারলাম না, বাট আমি অটিজম ভেবে তাকে আমি সব ডিপার্টমেন্টে নিয়ে গেলাম, এটা ঠিক মতো ভালো একটা রেজাল্ট আসবে না। তো অটিজম অ্যাওয়ারনেস ডেতে আসলে আমাদের মেসেজটা কি থাকবে আজকের দিনে? অ্যাজ এ ফিজিশিয়ান আমার মেসেজটা যেটা থাকবে হচ্ছে, একজন ফার্স্ট যেই হোক না কেন একজন ডক্টরের কাছে নিবেন, প্রয়োজনে 2জনের কাছে নিবেন। যদি আপনার মত, আপনি রেজাল্টটা ঠিক মতো মনে হয় যে না আমি ঠিক মতো বুঝতে পারিনি, আপনার বোঝার 100% রাইট আছে, সেই রেজাল্টটা আপনি জেনে দেন আপনি স্পেসিফিক থেরাপিস্ট কাছে যাবেন, তার গাইডলাইন ফলো করবেন, সে সুন্দর করে বুঝিয়ে দিবে যে কি আপনাকে করতে হবে বাসার এনভায়রনমেন্টে। কারণ যেহেতু অটিজমের ক্ষেত্রে সোশ্যালাইজেশন আর হচ্ছে কমিউনিকেশন আর রেস্ট্রিকটিভ বিহেভিয়ার সবকিছুই কিন্তু আমাদের হোম বেসড হচ্ছে। তো হোম হচ্ছে আসল একটা জায়গা যেখানে আমরা আসলে বাচ্চাটাকে একটা পারফেক্ট
একটা একটা রাস্তা দেখাতে পারবো যে এই রাস্তা দিয়ে চললে আসলে বাচ্চাটা কোনো ডিসকমফোর্ট ফিল করবে না। তো বাচ্চাটাকে নিয়ে নাম্বার 1 হচ্ছে ঘরে বসে থাকা যাবে না, বড়দের কথা শুনে অ্যালার্ট না হয়েও থাকা যাবে না যে বাচ্চা ঠিক আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। এটাও এখন এই চিন্তা করার আমাদের এখন সময় নেই। নাম্বার 3 হচ্ছে গিয়ে বাচ্চাকে নিয়ে যে আমি খুব বেশি ছোটাছুটি করব, এ বললো অমুক জায়গায় যাও, সে বললো তমুক জায়গায় যাও, ছোটাছুটি করে তার ডেভেলপমেন্টাল এজটা নষ্ট করে ফেলবো, যেটা আমাদের সিদ্দিক ভাই বললেন যে তার 5-6 বছরের মধ্যেই তাকে আমার ঠিক মতো প্র্যাকটিস করাতে হবে থেরাপি গুলো, না করলেই সেটা ব্রেন রিসিভ করছে না, তার দেরি হয়ে যাচ্ছে। তো আমরা আসলে দেরিটা কিন্তু চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে আর্লি ডায়াগনোসিসটা করব, দেন আর্লি ইন্টারভেনশন চলে যাব। সেটা আমাদের সিদ্দিক ভাই করুক, আমাদের স্পেশাল এডুকেটর আমাদের আপুরা যারা আছেন স্কুলে তারা করুক, যেই করুক, বাট আমার বাচ্চাকে আমি পারফেক্ট দেখতে চাই। থ্যাংক ইউ। বেশ কয়েকটি প্রশ্ন এসেছে আমাদের এখানে, তো এখন আমরা একটা প্রশ্ন নিব। প্রশ্নটি আমি তানিয়া রুবায়ের কাছে করতে চাচ্ছি। আর অটিস্টিক এন্ড ডিসেবলড সেম? তানিয়া রুবায়া, প্লিজ একটু বলুন। ধন্যবাদ সাবরিনা আপু। অটিস্টিক অ্যান্ড ডিসেবলড সেম, অ্যাকচুয়ালি যদি বলতে হয় তো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের কারণেই তো আসলে, বা যেটা বললো এখনো রিসার্চেবল, বা ডিসফাংশনের কারণে সাধারণত ধরে নিই যে অনেক বাচ্চার অটিজম অটিস্টিক হয়ে থাকে, বা আদার্স অনেক ইস্যু আছে। তো সেই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলেটা থাকে, বাচ্চার কমিউনিকেশন প্রবলেম থাকে, বাচ্চার সোশ্যালাইজেশন প্রবলেম থাকে, বা বাচ্চার বিহেভিয়ারাল প্রবলেম থাকে। এই সেক্টরগুলো থেকে বিবেচনা করলে আসলে এটা ওয়ান কাইন্ড অফ ডিসএবিলিটি। আর ডিসএবিলিটি বলতে আসলে আমরা যেটা মূলত বুঝে থাকি যে ফেস প্রবলেম টু অ্যাবল সামথিং। তো সেই দিক থেকে যদি চিন্তা করি যে এটা ওয়ান কাইন্ড অফ ডিসএবিলিটি, হ্যাঁ, তো বা একটা অবস্থা, একটা বিষাদ অবস্থা, যেখানে আসলে এই প্রবলেমটার কারণে বাচ্চার বিভিন্ন সেক্টরে প্রবলেম হয়ে থাকে। তো মোটামুটি ছোট ক্ষেত্রে ছোট করে বলতে গেলে আসলে এটাই উত্তর, যে এটা আসলে এক ধরনের ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। আমি একটু অ্যাড করতে চাই, আপুর সাথে আমি একটু অ্যাড করতে চাই, প্লিজ আমাকে একটু সময় দিবেন। আপু একদম সঠিকই বলেছেন। ডিসএবিলিটি হচ্ছে একটা আমব্রেলা টার্ম, প্রতিবন্ধিতা। এখন আপনার ফ্যামিলিতে আপনার বংশের নাম চৌধুরী পরিবার, চৌধুরী পরিবারের ডক্টর সেলিনা সুলতানা আছে, চৌধুরী পরিবারের সাথে লিওনা জাকারিয়া আছে, চৌধুরী পরিবারের সাথে অমুক তমুক সবাই আছে আর কি। এক একজনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এক এক রকম। লাইক ডিসএবিলিটির মধ্যে আপনার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকতে পারে, আপনার পা নাই বা আমার পা নাই একটা, আমি ফিজিক্যাল ডিসএবিলিটি আছে, আমার ভিশনটা কম, চোখ একটাই আমি দেখি না, একদম নাই, আমার ভীষণ ডিসএবিলিটি আছে। তো আমব্রেলা টার্মে হিসেব করলে ডিসএবিলিটির আন্ডারেই পড়ে, কিন্তু অটিজম হচ্ছে ওটার একটা পার্ট আমরা বলতে পারি আর কি। আপুর সাথে আমি সম্পূর্ণই একমত, জাস্ট একটু অ্যাড করলাম। সাবরিনা ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা একটু অপেক্ষা করি। জি, আরেকটা কোশ্চেন আমি দেখেছি, আমি যদি আরেকটু অ্যাড করতে চাই যে একজন একটা কোশ্চেন করেছিলেন যে এডিএইচডি বাচ্চাদের সম্পূর্ণভাবে সঠিকভাবে পরিচর্যা করলে তারা নর্মাল লাইফে আসবে কিনা, লিটল বিট কোশ্চেনটা এরকমই আর কি। এখন আমাকে এটা, যদি আমি অটিজমের ক্ষেত্রে এডিএইচডি বাদ দিয়ে যদি আমি অটিজমের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা একটা কথা বলি, টু সাম এক্সটেন্ট উই অল আর অটিস্টিক। আমাদের ফিচার আছে, আমার মধ্যেও কিছু ফিচার আপনি খুঁজে পাবেন। কাউন্সিলিং সাইকোলজিস্ট যিনি আছেন, সে যদি অ্যাসেসমেন্ট করে, তাহলে আমাকে এত বড় একটা প্রবলেমের লিস্ট ধরাই দিতে পারবেন, যেমনটা বাজারের লিস্ট আপনারা ধরাই দেন যারা মার্কেটে যাবে তাদেরকে আর কি। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম, এখন আমাকে দেখতে হবে যেটা হাই ফাংশনিং নাকি ক্লাসিক্যাল। যদি হাই ফাংশনিং হয়, এডিএইচডির ক্ষেত্রেও যদি তার হাই ফাংশনিং হয়, হাই ফাংশনিং মিন্স হচ্ছে সে তার অ্যাবিলিটিটা বেশি। একদম একটা আপু বলেছিলেন, ডক্টর লাবিবা বলেছিলেন মনে হয়, যে একদম বর্ডার লাইনে, যদি বর্ডার লাইনে হয় তাহলে আমরা তাকে
লিটল বিট আমরা তাকে নর্মাল লাইফে নিয়ে আসতে পারি। যেমন আমরা একটা ট্রেনিং করেছিলাম, ডক্টর স্টিভেন শোর ছিলেন অ্যাডেলফা ইউনিভার্সিটির, ওখানে সাবরিনা আপু এবং সেলিনা আপু উপস্থিত ছিলেন আর কি। তো সে তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর আর কি। তো কেন সে নর্মাল লাইফে যেতে পারবে না, এটা একটা মানে কেন সে নর্মাল লাইফে যেতে পারবে না এটার কোনো ইয়ে নাই। সে যেতেই পারে, আবার নাও যেতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য কন্ডিশন, তার লেভেলটা কতটুকু। আমার পা ভেঙে গেছে, এখন এটা কি কমপ্লিট ফ্র্যাকচার হয়েছে নাকি পার্শিয়াল ফ্র্যাকচার হয়েছে, এটার উপর ডিপেন্ড করবে যে আমি ফিউচারে কতটুকু ফুটবল খেলতে পারবো নাকি না। তো এডিএইচডির ক্ষেত্রে এরকম যে তার, বা অটিজমের ক্ষেত্রে এরকম, তার লেভেলটা কোন লেভেলে আছে, ওই লেভেলটা মেজারমেন্টের পরে বোঝা যাবে যে সে মেইন স্ট্রিমের যে বাচ্চারা আছে, টিপিক্যাল যে স্কুলিংটা আছে সেটা সে রিসিভ করবে। সে কি একদম আপনার আমার মতো বাজারে গিয়ে বাজার করবে, কিংবা স্কুলে গিয়ে তার স্কুলের অ্যাক্টিভিটিস গুলো পালন করবে, নাকি তাকে ডক্টর লিওনার মতো আইপি দিতে হবে। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন দা কন্ডিশন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত, আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন পেয়েছি। আমার ছেলে কথা বলতে পারে না, আমি কি করতে পারি? বয়স 4 বছর 6 মাস। আমি কি কোনো স্কুলে দিতে পারবো? হ্যাঁ, স্কুলে দিতে পারবো, একটু বলবেন সিদ্দিক ভাই, আপনি বলেন। অনেক ধন্যবাদ। আপনার ছেলে কথা বলতে পারে না, এক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথমেই আপনি একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে যান। আপনি পারলে ডক্টর সেলিনা সুলতানের কাছে যান, পারলে ডক্টর লিওনার কাছে যান। তাহলে আপনি কি হবেন, আপনি একটা ধারণা পাবেন যে এর পরের স্টেপটা কি, এরপরে আমাকে কোথায় যেতে হবে। লাইক আমরা সব সময় কনফিউজড থাকি। ওই যে মিথের কথা বললেন না, যে ভুল ধারণা, আমার নানাও 5 বছর বয়সে কথা বলেছি, সে প্লেনের পাইলট ছিল। সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনার নানা 5 বছর বয়সে কথা বলতে পারে, তাহলে এখন বাচ্চারা কি দোষ করছে? এখন তারা কেন 5 বছরে, মানে 5 বছর কথা না বললে এটা অসুবিধা হিসেবে আমরা কেন গণ্য করি? হ্যাঁ, তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো আমি বলবো প্রথমে একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট কিংবা পেডিয়াট্রিশিয়ান তাদের কাছে যান। তাদের কাছে গিয়ে তারা কি বলে শুনেন। সেখানে যদি স্যাটিসফাইড না হন, আপনি 2 জনের কাছে যান, 3 জনের কাছে যান। সেখানেও যদি না হন, আপনি সাইকোলজিস্টের কাছে যান। এবং সেখানেও যদি আপনি কোনো ধরনের সলিউশন না পান, তাহলে আপনি স্পিচ থেরাপিস্ট আছে, অকুপেশনাল থেরাপিস্ট আছে। আমরা হচ্ছে টার্সিয়ারি লেভেলের প্রফেশনাল, কেমন? প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেটা অনেক পরে আর কি, আমাদের কাছে পরে আসবে। তো আমি বলছি পরেই আপনি আমাদের কাছে আসেন। আমাদের কাছে আসলে কি বলবো আপনাকে সেটা আমি বলতেছি। আমাদের কাছে যখন আসবেন, তখন আমি বলবো যে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনার বাচ্চার রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিলে অনেক সমস্যা আছে। আপনার বাচ্চা, আপনি যে বলছেন যে বাবু কলমটা নিয়ে আসো, আমার ফোনটা দাও, সে বুঝছে না। হ্যাঁ, কিছু জিনিস আমরা লাইফের সাথে অভ্যস্ত হয়ে যাই। যেমন আপনার খুব গরম লাগছে রাতে, আপনার কিন্তু ফ্যানের সুইচটা অন করার জন্য লাইট জ্বালাতে হয় না, আপনার হাতটা ওই সুইচের কাছে চলে যায়। আপনার ব্রাশটা কোথায় আছে, আপনার পেস্টটা কোথায় আছে, প্রতিদিন আপনাকে লাইট দিয়ে খুঁজতে হয় না। আপনি জানেন যে আমার ব্রাশটা অমুক জায়গায় আছে, আমার কলমটা এই পকেটের মধ্যে থাকে। তো আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা বাদ দিয়ে আমরা তার রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিলটা অ্যাসেসমেন্ট করব, যে সে কতটুকু বোঝার ক্ষমতা কতটুকু, এবং স্কিলটা দেখে তার লেভেলটা, আমি যেটা বললাম না প্রথমে, যে বায়োলজিক্যাল এজ একটা, আর একটা হচ্ছে ডেভেলপমেন্টাল যে এজটা আছে, অর্থাৎ মেন্টাল ডেভেলপমেন্টাল এজটা, এটাকে আমি এটা কম্পেয়ার করে বলবো যে আপনার বাচ্চাটা এখন 1 বছর বয়স কিংবা 2 বছর বয়সের বাচ্চাদের যে লেভেলটা থাকে ল্যাঙ্গুয়েজের, সেই লেভেলে আছে। এইটা বোঝার পরে আপনাকে আমি কিছু হোম টাস্ক দিয়ে দেব, এবং এরপরে কি করতে হবে, স্পিচ থেরাপি করতে হবে নাকি অকুপেশনাল থেরাপি করতে হবে, এটার জন্য আপনাকে আমি একটু ধারণা দিয়ে দিব। তারপরে ডিসিশন নেবেন আপনি, যে আপনি আসলেই কতটুকু থেরাপি করবেন কিংবা কতটুকু আপনি এক্সপার্টদের কথা মেনে চলবেন আর কি। এটা ছিল এই প্রশ্নের জন্য উত্তর। ওকে, আমি একটু অ্যাড করতে চাচ্ছি। জি। আচ্ছা, খুব সুন্দর। আমাদের ছোট ভাই এত সুন্দর করে সবকিছু বলে, তো তার মধ্যে সে বলেও দিল সে টারশিয়ারি লেভেলে আছে। হ্যাঁ, আচ্ছা, যা হোক, সজীব সাহা ভাইয়া, আপনার জন্য, আপনি আসলে কথা বলতে পারেন না, এটা ছিলেন আমাদের এক্সপার্ট সিদ্দিক সাহেব, উনি আমাদের আপনাকে যে খুব সুন্দর একটা গাইডলাইন দিলেন। আর নেক্সট এটা যেটা হচ্ছে স্কুলিং, তো যে জিনিসটা হচ্ছে আপনার বাচ্চার ডিফিকাল্টিসটা আপনি ফাইন্ড আউট করছেন যে সে তার কথা বা ল্যাঙ্গুয়েজ তার প্রবলেম আছে,
ঠিক আছে। আর স্কুলিং এর যে ব্যাপারটা আমরা আসলে অ্যাডভাইস করি 3 বা 2, 2.5 থেকে 3, 3.5 বলি। একটু আগে আমাদের সিদ্দিক ভাই বললেন যে কোন এজ সেটা আমরা দেখবো না, আমরা দেখবো, আমরা বলবো যে অ্যাডভাইস করবো যে একটা রেগুলার স্কুলিংই তার জন্য প্রেফার করেন। কেন সেটা? কারণ হচ্ছে গিয়ে পিয়ার্স এনভায়রনমেন্ট একটা বিশাল ব্যাপার। সে তার ফ্রেন্ডের কাছ থেকে যা শিখবে, একটু আগে আমাদের ভাইয়া খুব সুন্দর করে বললেন যে আমি থেরাপিস্ট, আমি ফিজিশিয়ান, 10-12 যদি বলি দিস ইজ এ পেন, সে চেষ্টাই করবে না রিসিভ করার, ঠিক আছে। বাট পিয়ার যখন এসে বলবে হ্যাঁ দেখো আমার কাছে একটা পেন আছে, এটা রেড কালারের পেন, খুব সুন্দর একটা পেন, সে তার ব্রেনে নিয়েই নিবে যে এটা একটা কিছু। তো যে জিনিসটা হচ্ছে স্কুলিংটা আমরা প্রেফার করব আপনার এলাকার। আমাদের প্রাইম মিনিস্টারও বলেছেন যে ফার্স্ট তোমরা চুজ করবে হচ্ছে তোমাদের লোকাল স্কুলগুলো। আপনি যদি আপনার লোকাল স্কুলে এরকমের সেটআপ, যেহেতু আমাদের দেশ একটু এখনো একটু বাইরের কান্ট্রির চাইতে একটু পিছিয়ে আছি আমরা, বিশেষ করে স্কুল সিস্টেমে ইনক্লুসিভ এডুকেশনটা খুব একটা এখনো ফ্রেমওয়ার্কের মধ্যে বা স্ট্রাকচার্ড অবস্থায় আছে, অ্যাপ্লিকেবল খুব কম। তো যে জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের রেগুলার স্কুলিংই চুজ করব এবং লোকাল স্কুলগুলোই চুজ করব। আপনি লোকাল স্কুলে যাবেন যে আমার বাচ্চা শুধু আমি দিয়েছি, ও কথায় কোনো প্রবলেম আছে যে ওকে শুধু দিয়েছি, ও ফ্রেন্ডদের সাথে মিশবে, ফ্রেন্ডদের বিহেভিয়ার গুলো দেখবে, ফ্রেন্ডদের ভালো জিনিসগুলো ও গ্রহণ করবে, এটার জন্য। আর তারপরে যিনি বলেছেন যে ডক্টর সেলিনার কাছে আসার জন্য, ঠিক আছে ডক্টর সেলিনার কাছে আপনি নিয়ে আসবেন, কোনো প্রবলেম নাই। আমি টারশিয়ারি লেভেলের ফার্স্টই আমার ফার্স্ট চয়েসই থাকবে হচ্ছে গিয়ে সিদ্দিক সাহেব, সিদ্দিক তার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। কারণ আসলে 4 বছর একটু কিন্তু দেরি হয়ে গেছে। অবশ্যই আপনার একজন প্রফেশনাল স্পিচ থেরাপিস্টের কাছে যেতে হবে। এবং সেক্ষেত্রে আমি বলবো না যে সিদ্দিক ভাই সিআরপিতে ছিলেন বা অন্য কিছুতে, তা না, তারা আসলে খুব ভালো জায়গা থেকে ট্রেন্ড আপ হয়েছিলেন। মেবি ওইটাই ফার্স্ট ব্যাচ কি ছিল আমি ঠিক জানি না, বাংলাদেশে মনে হয় খুব এরকম কিছু ছিল। খুব ভালো জায়গা থেকে তারা ট্রেন্ড আপ হয়েছেন তাদের লেভেলের যে কোনো জায়গায়। বাট আপনি অবশ্যই জানবেন যে সে একজন প্রফেশনাল একদম ট্রেইনড স্পিচ থেরাপিস্ট কিনা। আপনার বাচ্চার জন্য আসলে কিন্তু এটার অ্যাসেসমেন্ট এখন খুবই জরুরি হয়ে গেছে। আর স্কুলিংটাও আপনি শুরু করেন, আপনার জন্য শুভকামনা রইল। সম্মানিত দর্শক, আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আমরা আসলে আমাদের সময় শেষ করে ফেলেছি। আমাদের আরো কয়েকটি কোশ্চেন ছিল, আশা করছি যে পরবর্তীতে আবার এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করব, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এত দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকেও অনেক ধন্যবাদ তাদের ব্যস্ত শিডিউল থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করছি আজকের আলোচনা থেকে অভিভাবকরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। আমরা চেষ্টা করেছি আমাদের অতিথিবৃন্দের যার যার কাজের ক্ষেত্র থেকে প্রবলেম আইডেন্টিফাই করার এবং সমাজকে কিছু মেসেজ দেবার। এতে যদি বিন্দুমাত্র কারো উপকার হয় তাহলে আমাদের আজকের অনুষ্ঠান সার্থক। আমাদের পরবর্তী লার্নিং ওয়েবিনার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। শুভরাত্রি।